হ্যালো ক্লাস 9 বাচ্চা পার্টি, কেমন আছো বলো? তোমাদের সাথে বহুদিন বাদে আবার কিন্তু ইন্টারাকশন হচ্ছে। তোমাদের অনেক কমপ্লেন আমাদেরকে নিয়ে, আমি জানি কি ম্যাম আমাদের লাইভ ক্লাসই হয় না, বাট কি আর করা যাবে। তোমরা আর কিছু না, আর বেশ কিছু মাস ওয়েট করো, তারপরে যেই তোমরা ক্লাস 10-এ পা দেবে তখন তো ভুরে ভুরে লাইভ ক্লাস হবে। তখন দেখবে, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো ক্লাস দাদা দিদিদের দেখতে পাও যে প্রচুর পরিমাণে লাইভ ক্লাস তাদের হয়। तो तुम्हारे হবে, सबर करो, रुको जरा, तब तो कुछ ज्यादा मिलेगा ना। তো এখন তো তোমাদের রেকর্ডিং হিসাবেই যাচ্ছে আমাদের ক্লাসগুলো। তো তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু অনেকদিন আগে শেষ হয়ে গেছে, আর সামনে আসছে পুজো, আর তারপরই আসছে কিন্তু আমাদের যে আসল ফাইনাল পরীক্ষা, যেটা নিয়ে আমাদের সব থেকে ভয়। তো তোমাদের সেকেন্ড সামেটিভের আগে আমরা একটা সিরিজ স্টার্ট করেছিলাম, যেখানে আমরা কি সেকেন্ড সামেটিভে যেগুলো যেগুলো ছিল মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস ওয়াইজ যেরকম প্রত্যেকটা চ্যাপ্টার ছিল সেই অনুযায়ী আমরা চ্যাপ্টার গুলো দিয়েছিলাম। এবারে তোমাদের থার্ড সামেটিভ আসছে, অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষা আসছে, তো তার মধ্যে কিছু এক্সট্রা চ্যাপ্টার অ্যাড রয়েছে। যেমন আমি যদি আমাদের ফিজিক্যাল সায়েন্সের কথা বলি, তো সেখানে রয়েছে মিশ্রণের উপাদান এবং পৃথকীকরণ, যেটা আজকে হবে। আর তারপরে রয়েছে জল, তারপরে রয়েছে তাপ, আর লাস্ট রয়েছে শব্দ। তো যদিও এই চ্যাপ্টার গুলোর অলরেডি লেকচার তোমরা পেয়ে গেছো, তোমাদের অলরেডি ফ্রি যে ব্যাচ ইয়াতার্থ ব্যাচে তোমাদের ইউটিউবে একদম সুন্দর লেকচার রয়েছে, তো অলরেডি তোমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল। বাট আমরা কি করছি যে দেখো, ওই লেকচার গুলো হচ্ছে অত্যাধিক ডিটেলস লেকচার। যারা একদম প্রথম শুরু করছো পড়াশোনা, তো তারা প্লিজ ওই লেকচার গুলোকে ফলো করবে, যেখানে আমরা ডিটেলস ব্যাচ একদম পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, মানে খুঁটিনাটি ব্যাখ্যা পর্যন্ত করেছিলাম। তো এই যে ব্যাচটা হচ্ছে, সেখানে কিন্তু আমরা যেটা ইম্পর্টেন্ট টপিক বা কনসেপ্টচুয়াল ব্যাপারগুলো, তো সেই জিনিসগুলোকে আমরা একটু কভার আপ করছি, আর সেটা ওয়ান শটের মধ্যে করছি, যেরকম আমরা সেকেন্ড সামেটিভও করেছিলাম। তো এখানেও তাই করব, যে থার্ড সামেটিভের আগে অর্থাৎ ফাইনালের আগে যে যে চ্যাপ্টারগুলো সেকেন্ড সামেটিভে হয়নি, সেই চ্যাপ্টারগুলোর একটা ওয়ান শট করে ভিডিও, তোমাদের কম্প্যাক্ট লেকচার, যেখানে আমরা সেরকম কোনো কোশ্চেন আনসার প্র্যাকটিস করাবো না, আমরা কোনো করাবোই না, কোশ্চেন আনসার সেখানে নেই আমাদের এটার মধ্যে, এই লেকচারগুলোর মধ্যে কোশ্চেন আনসার করাবো না। শুধুমাত্র কি করব, শুধুমাত্র আমরা টপিক গুলোকে নিয়ে আলোচনা করব, আর যে টপিক গুলো খুবই ইম্পর্টেন্ট আর খুবই কনসেপচুয়াল, যে বুঝতে যাতে চ্যাপ্টারটাকে অ্যাটলিস্ট মানে তোমার ধরো পরীক্ষার আগে তুমি চ্যাপ্টারটাকে একবার এক ঝলকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রিভিশন করে নিতে চাও, তো তখন তোমাদের এই লেকচারটা অনেক বেশি হেল্পফুল হবে। তো চলো তাহলে আমরা, আমার লেকচারটা অনেক ডিলেতে আছে, কারণ এর আগে তোমরা অলরেডি সঞ্জয় স্যারের, দেন শিউলি ম্যামের অলরেডি তোমরা লেকচার পেয়ে গেছো। তো আমার লেকচারটা একটু দেরিতে, তো আমার চ্যাপ্টারও রয়েছে 4টে যদিও। তো তার মধ্যে কিন্তু বারবার করে বলছি, এই লেকচারগুলোর ডিটেলস লেকচার তোমরা ইয়াতার্থ ব্যাচে দেখে নাও। তো তার মধ্যে যেমন আমি তোমাকে বলছি, শব্দ যে লেকচারটা রয়েছে ওটা কিন্তু ওয়ান শট হিসাবেই তোমাদের কাছে রয়েছে, কিন্তু ওটার লেকচারের যে লেন্থটা ওটা অনেকটা বেশি, প্রায় 3 থেকে 3.5 ঘন্টার একটা লেকচার শব্দটা, যেখানে আমি একদম পুরো সিলেবাস ওরিয়েন্টেড সমস্ত জিনিস একদম কম্প্যাক্ট করে পড়িয়েছি। মানে খুবই কম্প্যাক্ট বলতে ওখানে কিন্তু একদম ডিটেলস ব্যাখ্যা করে পড়ানো হয়েছে, ঠিক আছে, প্রতিটা পয়েন্ট সুন্দর করে ডিসক্রাইব করা হয়েছে ওই লেকচারটায়। তো এখনো আমি শব্দটা পড়াবো নেক্সট পরের লেকচারগুলোতে, তো সেখানে কিন্তু আমি ওয়ান শটই করাবো, কিন্তু সেই ভিডিওটার লেন্থ এত বড় হবে না, আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট পার্টগুলোকে তুলে আনবো। তো এখন আশা করি 9-এর বাচ্চারা খুশি আছো, তো খুশি থাকলে একটা করে লাইক দিয়ে দেবে, কারণ আমরাও একটা মোটিভেশন পাবো যে না ঠিক আছে, তোমরা তাহলে অ্যাটলিস্ট তোমাদের উপকার হচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অতিরিক্ত সহজ একটা টপিক, ঠিক আছে, মানে অতিরিক্ত এক্সট্রিম লেভেলের সহজ, মানে এই চ্যাপ্টারটা থেকে একদম ফুল মার্কস কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া যায়। তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। মানে তোমার কাছে যদি কতগুলো মিশ্রণ দিয়ে দেয়, তুমি কি করে তাদেরকে পৃথক করবে, সেই চ্যাপ্টার, মানে সেই প্রসেস গুলোই আজকে আমরা এই চ্যাপ্টারের আন্ডারে শিখবো। তো চলো এই চ্যাপ্টারের আন্ডারে কি শিখবো একবার ছট করে জেনে নিই। তো প্রথম হচ্ছে মিশ্রণের পৃথকীকরণ শিখবো। তো মিশ্রণের পৃথকীকরণ জানতে গেলে তো আগে মিশ্রণ সম্পর্কে জানতে হবে না। তো টপিক হচ্ছে আমাদের
ফার্স্ট কি কি টপিক সম্পর্কে জানতে হবে? এক নম্বর হচ্ছে মিশ্রণ ব্যাপারটা কি, অর্থাৎ মিক্সচার ব্যাপারটা কি, সেটা আমাদের সবার প্রথমে জানতে হবে, এটা আমরা প্রথমে শিখবো। যদিও এই মিশ্রণ ব্যাপারটা কি সেটা কিন্তু অলরেডি তোমরা যে দ্রবণ চ্যাপ্টারটা পড়েছো না, দ্রবণ ইজ মানে সলিউশন মানে হচ্ছে ওটাও কিন্তু এক ধরনের মিশ্রণ, তাই না? তো মিশ্রণ বা মিশ্র পদার্থ কি সেটা কিন্তু অলরেডি আমরা দ্রবণ চ্যাপ্টারেও পড়ে ফেলেছি। তো এখানেও একটুখানি রিক্যাপ করে নেবো কি আছে। তো মিশ্রণ ব্যাপারটা কি সেটা জানবো, দেন আমরা কি জানবো যে কি কি টাইপের মিশ্রণ হতে পারে এবং সেই টাইপের মিশ্রণকে আমরা কি করে পৃথক করতে পারি। কারণ কি মিশ্রণের পৃথকীকরণ খুবই দরকার। কারণ তুমি সিম্পল ভাবো যে এই যে আমাদের মাটির তলায় যে আমরা আকরিক রূপে পাই অনেক রকমের ধাতু সেখানে মিশে থাকে, তো সেখান থেকে অনেক রকমের যৌগ হিসাবে মিশে থাকে। তার মানে ওখানে ধরো তুমি অ্যালুমিনিয়ামের বক্সাইড যখন তুলছো, তো সেখানে কি রয়েছে, সেখানে তোমাদের অ্যালুমিনিয়াম ছাড়াও ওখানে অক্সিজেনের অণু রয়েছে, তো সেগুলোকে আমাদের পৃথক করতে হয়। তো সেই পৃথকীকরণ প্রসেসটাকে আমরা ক্লাস 10-এ শিখবো, সেটা হচ্ছে ধাতুবিদ্যা চ্যাপ্টারে, ঠিক আছে? আর এখানে আমরা কিরকম ধরনের পদার্থগুলোকে মিশ্রণ করব, যারা মানে মিশ্রণ থেকে আলাদা করব যারা একে অপরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না। মানে সিম্পল ভাবো কি নুন আর জল, এক ছিপি নুন তুমি এক গ্লাস জলের মধ্যে মিশিয়ে দিয়েছো, তো এরা কিন্তু রাসায়নিক বিক্রিয়া করবে না, নুনটা জলের সাথে দ্রবীভূত হয়ে গেছে, দ্রবীভূত হয়ে যাওয়া মানে জাস্ট মিশে গেছে। তো তুমি এবারে তারা কিন্তু রাসায়নিক বিক্রিয়া করে নতুন কোনো পদার্থ আবিষ্কার করেনি, মানে নতুন কোনো পদার্থ উৎপন্ন করেনি, তাই না? নুনটা জাস্ট জলের সাথে মিশে গেছে। যদি চিনিটা নিয়ে আমি কথা বলি, চিনি জাস্ট কি হয়েছে, চিনি জলের সাথে মিশে গিয়ে একটা দ্রবণ সৃষ্টি করেছে, অর্থাৎ একটা দ্রবণ ইজ ওয়ান টাইপ অফ মিক্সচার, তো একটা সমসত্ব মিশ্রণ সৃষ্টি করেছে, তাই না? ঠিক এই রকম টাইপের পদার্থ যারা একে অপরের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরা জাস্ট একে অপরের সাথে মিশে থাকে এবং একটা যে কোনো অনুপাতে মিশে থাকতে পারে। যদি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হয় তখন তাদের একটা নির্দিষ্ট অনুপাতে মিশে যৌগ গঠন করতে হয়। তুমি সিম্পল ভাবো অ্যালুমিনিয়াম অক্সাইড মানে বক্সাইট বা অ্যালুমিনিয়াম অক্সাইড সাথে যখন 2 অণু জল মিশে থাকে তখন তারা সেটা বক্সাইট রূপে থাকে, ঠিক আছে? যেটাকে আমরা বলি এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যখন 2 অণু জল মিশে থাকে তাকে আমরা বক্সাইড বলি। তো এদের একটা নির্দিষ্ট অনুপাতেই মিশে থাকতে হয়। তুমি সিম্পল যদি এভাবে ভাবো যে যদি আমি নাইট্রোজেন ডাইঅক্সাইডকে নিয়ে কাজ করি, এটাও একটা যৌগ, এরা হচ্ছে যৌগ। এখানে কি হচ্ছে, এখানে নাইট্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস মিলে উৎপন্ন হয়েছিল প্রথমে 2NO, সেখান থেকে আবার আমি যদি সিম্পল ভাবি যে 2NOটা আবার কিন্তু ভেঙে গিয়ে যদি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কোথায় গেল, অক্সিজেন পরমাণুর সাথে দত্তরিকা, অক্সিজেন পরমাণুর সাথে আবার যুক্ত হয়ে তৈরি করে NO2, ঠিক আছে? এবার কথা হচ্ছে এটাকে ব্যালেন্স করা হয়নি। এবার কথা হচ্ছে এই যে যেগুলো তৈরি হচ্ছে এক্ষেত্রে এগুলো কিন্তু এক একটা যৌগ, এবং খেয়াল করে দেখো এখানে যে যৌগগুলো সৃষ্টি হচ্ছে তারা একটা নির্দিষ্ট অনুপাতে মিশে তৈরি হচ্ছে। যদি আমি বলি এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডে নাইট্রোজেনের অনুপাত আছে, মানে নাইট্রোজেনের পরিমাণ আছে 1 আর অক্সিজেন কত আছে 2, এই 1:2 অনুপাতে মিশে মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করে পার্টিসিপেট করে রাসায়নিক বিক্রিয়াটা করার পর এরা নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করেছে। তো তার মানে এটা কিন্তু একটা কি, এটা কিন্তু একটা মিশ্রণ নয়, এটা কিন্তু একটা কি, এটা কিন্তু একটা যৌগ। তো যখন দুটো গ্যাস বা দুটো পদার্থ একে অপরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে যে পদার্থ সৃষ্টি করে যার বৈশিষ্ট্যগুলো বা যার ধর্মগুলো কমপ্লিটলি আলাদা, যেমন নাইট্রোজেন আর অক্সিজেন মিলে আমাদের তৈরি হয়েছে নাইট্রিক অক্সাইড এবং তারপরে তৈরি হয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো এই যে নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইডের কোনো ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এই নাইট্রোজেন বা অক্সিজেনের সাথে সেম হবে না। তো তার মানে এই যে যৌগটা সৃষ্টি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর পর তাদের বৈশিষ্ট্যগুলো কি হয়, তাদের বৈশিষ্ট্যগুলো কমপ্লিটলি আলাদা হয় যে বিক্রিয়ক গুলোর থেকে। কিন্তু মিশ্রণ কিন্তু
সেটা ক্ষেত্রে হয় না। মিশ্রণের ক্ষেত্রে যখন তুমি চিনি শরবত খাও, তাই না, তো যখন চিনির টেস্টও পাও তুমি, জলের বৈশিষ্ট্যটাও যে আছে সেটাও তুমি বুঝতে পারো, তা সেখানে তার মানে কোনো নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হচ্ছে না মিশ্রণের ক্ষেত্রে। আর যৌগের ক্ষেত্রে কি, রাসায়নিক, প্রথম কথা যৌগের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া ঘটছে এবং সেটার সাথে সেই রাসায়নিক বিক্রিয়া ঘটার পর নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ সেক্ষেত্রে উৎপন্ন হচ্ছে, যেটা মিশ্রণের ক্ষেত্রে কিন্তু উৎপন্ন হয় না। তাহলে আশা করি তোমাদের মিশ্রণ আর যৌগ ব্যাপারটা কি সেটা তোমাদের বোঝা গেছে। আর মিশ্রণের ক্ষেত্রে কিন্তু তোমরা ইজিলি যে কোনো অনুপাতে জিনিসটাকে মেশাতে পারো। তুমি জলের, এক বাটি জলের মধ্যে তুমি 1 চামচ চিনি দাও, 2 চামচ চিনি দাও, 3 চামচ চিনি দাও, তুমি যে কোনো অনুপাতে মেশাও, তাহলে কিন্তু মিশ্রণ তৈরি হবে। কিন্তু তোমাকে একটা স্পেসিফিক যৌগ তৈরি করতে গেলে একটা নির্দিষ্ট অনুপাত বজায় রাখাটা দরকার। তো তাই জন্যই যৌগের ক্ষেত্রে যে রাসায়নিক বিক্রিয়াটা হয় সেক্ষেত্রে একটা নির্দিষ্ট অনুপাতে এরা বিক্রিয়া করে এবং তারা কিন্তু যখন যুক্ত হয় তারা একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে ওই কম্পাউন্ডটা ফর্ম হয়। কিন্তু সেটা মিশ্রণের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। মিশ্রণের ক্ষেত্রে কি, যে কোনো অনুপাতে তুমি নুন মিশিয়ে যাচ্ছ, হ্যাঁ একটা সার্টেন টাইম পরে আর মিশবে না, যখন সেটা সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি করবে সেটা কমপ্লিটলি আলাদা জিনিস। বাট তুমি যে কোনো অনুপাতে মেশাতেই পারো। তুমি 1 চামচে তোমার শান্তি হলো না, তোমার বেশি চিনি দরকার, তো আমি 1 চামচ চিনি মিশিয়ে আরেকটা স্পুন দিয়ে মিশিয়ে দেবো। তো তুমি তার মানে যে কোনো অনুপাতে সেটাকে মেশাতে পারো। সো মিশ্রণ কি, মিশ্রণ হচ্ছে যে কোনো অনুপাতে 2 বা ততোধিক পদার্থকে যদি আমি মেশাই, দিয়ে যে মিশ্রণটা, যেই নতুন যে পদার্থটা আমাদের, নতুন পদার্থ বলতে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ না, যেই সলিউশনটা আমার কাছে আসছে সেটাকেই আমরা, বা যেই পদার্থটা আমার কাছে পড়ে থাকছে সেটাকে আমরা মিশ্রণ বলছি। এবং যাদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটেনি, যাদের মধ্যে কোনো নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়নি, তাদেরকে আমরা মিশ্রণ বলবো। ক্লিয়ার? তো থামস আপ দিয়ে দাও একটা। আচ্ছা, তাহলে মিশ্রণ সম্পর্কে আমাদের একটু আইডিয়া হলো, অলরেডি আইডিয়া আমাদের আগেও ছিল, বাট তাও একবার হলো। আচ্ছা, তো এই মিশ্রণের মধ্যে অনেক রকমের প্রকারভেদ রয়েছে। সেটা তরলের মিশ্রণ হতে পারে, কঠিনের মিশ্রণ হতে পারে। তো বিভিন্ন রকমের মিশ্রণকে আমরা কোন পদ্ধতিগুলোর সাহায্যে পৃথক করব, তাদের মধ্যে স্পেসিফিক কিছু পদ্ধতিগুলোই আমাদের সিলেবাসে রয়েছে, তো সেগুলোই পড়বো। তো নেক্সট আমরা মিশ্রণের পৃথকীকরণের পদ্ধতিগুলো সম্পর্কে শিখব। মিশ্রণের পৃথকীকরণ, পৃথকীকরণ পদ্ধতি গুলো সম্পর্কে আমরা জানবো। তাদের মধ্যে কোন কোন পদ্ধতিগুলোকে আমাদের শিখতে হবে আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে, দ্যাট ইজ পাতন মানে ডিস্টিলেশন। নেক্সট হচ্ছে আংশিক পাতন মানে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। নেক্সট আমাদের কি রয়েছে, বিওজি ফানেলের সাহায্যে, সেপারেশন। ঠিক আছে, তো বিওজি ফানেলের সাহায্যে পৃথকীকরণ। বাস এই কটাই আমাদের সিলেবাসে রয়েছে, না আমরা এই কটা সম্পর্কেই পড়বো। তো চলো প্রথম চলে যাই। প্রথম আমাদের রয়েছে মিশ্র পদার্থ কি, এবং সেটা কিন্তু আমি অলরেডি আগের টপিকের স্লাইডেই বুঝিয়ে দিয়েছি যে মিশ্র পদার্থ কাকে বলবো। এবার আমরা ডেফিনেশন দেখে নিই। কি বলেছে, 2 বা ততোধিক পদার্থ। অফকোর্স একটা পদার্থ নিয়ে কিন্তু মিশ্রণ হবে না, আরে মেশাতে গেলে তো অ্যাটলিস্ট 2টো পদার্থ তো লাগবে। কাকে কাকে মেশাচ্ছে, আর মিশানো মানে হচ্ছে তোমাকে 2টো পদার্থ মিনিমাম দিতেই হবে। তাই জন্য কি 2 বা তার বেশি তুমি দিতে পারো। আমার শরবত খেতে ইচ্ছে হয়েছে, শুধু কি চিনি ঢালবে, তার মধ্যে নুনও তো একটু টেস্ট তো দরকার, তো নুনটা তো তোমাকে দিতে হবে। তো তার মানে 2 বা তার বেশি পদার্থ, যখন সেটা মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো ওজন অনুপাতে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, অর্থাৎ যে কোনো ওজন অনুপাতে তুমি মেশাতে পারো। তুমি নুন চিনি জল শরবত বানাচ্ছ, তুমি নুন কেউ বেশি খায় তো তাকে তুমি 2 চামচ দাও, কেউ কম খায় তাকে তুমি 1 চামচ দাও, কেউ বেশি চিনি খায় তো তাকে তুমি 3 চামচ চিনি দাও। তার মানে তুমি যে কোনো ওজন অনুপাতে তুমি মিশ্র পদার্থকে তৈরি করতে পারো। তো যে কোনো ওজন অনুপাতে মেশালে যদি উপাদানগুলি রাসায়নিক বিক্রিয়া না করে, দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, কি যদি তারা রাসায়নিক বিক্রিয়া না করে, যদি রাসায়নিক বিক্রিয়া করে ফেলে তখন কি উৎপন্ন হয়ে যাবে, তখন তো নতুন একটা ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়ে যাবে, অর্থাৎ তখন কিন্তু যৌগ উৎপন্ন হয়ে যাবে। কিন্তু মিশ্র পদার্থের ক্ষেত্রে তাহলে প্রথম পয়েন্টটা কি, তুমি যে কোনো ওজন অনুপাতে মেশাতে পারো, যে কোনো ওজন অনুপাতে মিশাবো আমার ইচ্ছা।
ধূর ছাতা, মিশাবো। সেকেন্ড পয়েন্টটা কি, পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়া করবে না। রাসায়নিক বিক্রিয়া করবে না, ঠিক আছে, করবে না ওদের ইচ্ছা। থার্ড পয়েন্ট কি, কোনো নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হবে না। নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হলেই কিন্তু ওটা কি হয়ে যাবে, ওটা যৌগ হয়ে যাবে। এবং যৌগের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই একটা নির্দিষ্ট ওজন অনুপাতেই কিন্তু এটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে যৌগটা একটা সার্টেন অনুপাত সেক্ষেত্রে বজায় থাকতে হয় প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে। তাহলে এগুলো হচ্ছে তোমাদের মিশ্র পদার্থের বৈশিষ্ট্য, যা এই যে তিনটে আমি লিখে দিয়েছি। তাহলে তিনটে বৈশিষ্ট্য লেখা গেছে। মিশ্রণের মিশ্র পদার্থের এক্সাম্পল কি কি হতে পারে চলো দেখে নি। মিশ্র পদার্থের এক্সাম্পল কি হবে, উদাহরণ উদা, আমাদের উদাকে রেখে দিই। তো উদা কি বলছে যে নুন ও জলের মিশ্রণ, বা চাল ও কাপড়ের মিশ্রণ। দেখবে আগেকার দিনে কি হতো, ঠাকুমারা এরকম কুলো আই থিঙ্ক অনেক বাড়িতে তোমরা দেখতে পাবে, সেই কুলোতে এরকম চাল ঠাল বা ডাল টাল থেকে কাপড় এরকম ঝাড়তো। তো সেটাও একটা মিশ্রণ। যাই হোক, মিশ্রণ তো মিশিয়ে থাকা মানেই হচ্ছে মিশ্রণ। এছাড়া তোমাদের রয়েছে তোমার জল আর অ্যালকোহলের মিশ্রণ। ব্যাস, এটা যেই লিখেছি সাথে সাথে নিশ্চয়ই হাসি ফুটেছে মুখে, ঠিক আছে। ডার্টি মাইন্ড, ঠিক আছে। জল আর অ্যালকোহলের মিশ্রণ কিন্তু ল্যাবরেটরিতে ইউজ হয়, আমি হলুদ কালি দিয়ে লিখছি। সব সময় কি খাওয়াতে ইউজ হয়? হ্যাঁ, সব সময় কিন্তু খাওয়াতে ইউজ হয় না, আর খাওয়া কিন্তু উচিত নয়। সব থেকে বড় কথা, এটা কিন্তু খাওয়া উচিত নয়, একদমই উচিত নয়। তো যে যদি কেউ কখনো তোমার বন্ধু থেকে শুরু করে কোনো কেউ দেখে থাকো এরকম জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছে, তো তাদেরকে প্লিজ তোমরা সাবধান করো যে এই জিনিসটা কিন্তু খাওয়া একেবারেই উচিত নয়। তো জল আর অ্যালকোহলের মিশ্রণও কিন্তু তাই। তো এই যে পদার্থগুলো বলছি, এরা কিন্তু এই মিশ্র পদার্থ কিন্তু সমসত্ব মিশ্রণও হতে পারে, অসমসত্ব মিশ্রণ পদার্থ হতে পারে। এবার সমসত্ব অসমসত্ব মিশ্র পদার্থটা কি একবার চলো দেখে নি। অর্থাৎ মিশ্রণের কিন্তু দু ধরনের মিশ্রণ হতে পারে, একটা হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার, একটা হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার। তো হোমোজিনিয়াস মিক্সচার কি, তুমি যখন চিনির সাথে জলের মিশ্রণ করছো, চিনিকে এক চামচ চিনিকে জলের মধ্যে গুলে দিচ্ছ, তোমার কি এরকম ঘটনাটা ঘটবে, আচ্ছা একদিকের জলটা চিনিটাকে বেশি গুলে দেবে আর একদিকের চিনিগুলো মানে একদম কম গুলবে, এরকম কি ঘটনাটা হবে? নিশ্চয়ই হবে না। তো তুমি যদি একটা পাত্রের মধ্যে জল আর চিনিকে নাও, বা জল আর নুনকে নাও, এটা ধরো জল, আর তার মধ্যে চিনিটা যখন গুলছে, তো অফকোর্স চিনির যে পার্টিকেল গুলো জলটার মধ্যে একদম হোমোজিনিয়াস ভাবে মিশে থাকবে। তার মানে এমন কোনো নয় ব্যাপারটা, মানে এই দেখো সবুজ সবুজ গুলো হচ্ছে চিনির পার্টিকেল গুলো, চিনির গুঁড়ো গুঁড়ো চিনিগুলো যখন মিশে যাচ্ছে, তার মানে এমন নয় যে চিনিটা এই দিকটার মধ্যে বেশি ঘনত্ব হয়ে থাকবে, এদিকে এর মধ্যে পাওয়া যাবে না। আমি যদি স্ট্র দিয়ে খেতে শুরু করি, তো আমি যদি এদিকে স্ট্র ডোবাই, এদিকে যে পরিমাণ টেস্ট আমি পাবো, আর আমি যদি এদিকে স্ট্র দিই, এদিকেও আমি সেম পরিমাণ টেস্ট পাবো। আমি যদি ওপরের স্ট্র দিই, তাও আমি সেম পাবো। যদি আমি নিচে স্ট্র দিয়ে খাই, তাহলে মানে স্ট্রটাকে যদি এদিকে দিক করে আমি একবার করে একটা সিপ করে নিই, তো দেখবো আমি সব জায়গাতেই কিন্তু আমার টেস্টটা সেমই আছে। তো তার মানে কি, তার মানে চিনিটা সব জায়গায়, চিনির যে অণুগুলো জলের মধ্যে সব জায়গায় ইকুয়াল ভাবে কিন্তু বিন্যস্ত হয়েছে, ইকুয়াল ভাবে সেটা মিশে গেছে। এইরকম মিক্সচারকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলি সমসত্ব মিশ্রণ, বা কি মিশ্রণ, হোমোজিনিয়াস মিক্সচার। কি বলছে দেখো, মিশ্রণের প্রতিটি অংশে উপাদানগুলির ভৌত ধর্ম এবং গঠন অনুপাত একই রকম হয়। মানে এমন কোনো কেস হবে না কি, আমি যদি বালি আর জলের মিশ্রণ দেখি, তো এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। এক্সাম্পল হচ্ছে চিনি ও জলের দ্রবণ।
ঠিক আছে। তারপর তুমি জল আর অ্যালকোহল যদি মেশাও তাহলেও কিন্তু একটা সমসত্ব মিশ্রণ সৃষ্টি করে। কিন্তু আমি যদি জল আর কাদা বা জল আর বালিকে মেশাই তখন ঘটনাটা দেখতে কিরকম হবে, আমি নেক্সট পেজে দেখো ছবি এনেছি। তুমি বালিকে বা কাদাকে কি করলে জলের মধ্যে এরকম ঘুটঘুট 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 করে মিশিয়ে দিলে, ঠিক আছে। এবার কিছুক্ষণ তুমি পাত্রটাকে রেখে দাও, পাত্রটাকে রেখে দেওয়ার পরে কি হবে যে কাদার অণুগুলো কি অনেক ভারী হয়, অনেক বালির অণুগুলো সেগুলো কিন্তু বালির যে প্রত্যেকটা বালির কণাগুলো কিন্তু ভারী হয়, তার জন্য অভিকর্ষের প্রভাবেও কি হবে আস্তে আস্তে নিচের দিকে থিতিয়ে পড়ে এবং নিচে সেডিমেন্টেশন হয়ে যায় বা নিচে থিতিয়ে পড়ে যায়। তো এখানে দেখো তার মানে কি ওপরে জলগুলো পড়ে থাকলো আর নিচে হচ্ছে কাদার অণুগুলো বা বালির অণুগুলো নিচে থিতিয়ে পড়লো। তার মানে কি এইরকম যে মিশ্রণটা সৃষ্টি হয়েছে, এই মিশ্রণটা কি সব জায়গায় এই বালির ঘনত্ব সমান আছে? আগেরটার ক্ষেত্রে যেটা দেখলাম যে সব দূর ছাতার মাথা, আগেরটার ক্ষেত্রে দেখলাম যে তুমি অনেকক্ষণ ধরে চিনির দ্রবণ বা নুনের দ্রবণকে মিশিয়ে তুমি অনেকক্ষণ কেন তুমি ফ্রিজের মধ্যে রেখে দাও, যা খুশি করে রেখে দাও, এমন কিন্তু কখনো হবে না যে আচ্ছা চিনিগুলো তারপরে থিতিয়ে পড়ে যাবে, জলটা উপরে হয়ে যাবে, এমন কিন্তু কখনো হবে না। ওরা যে মিশে যে একবার গেল ওটা কিন্তু সমসত্ব দ্রবণ সৃষ্টি বা সমসত্ব মিশ্রণ সৃষ্টি করলো। মানে কি, মানে এইখানে প্রত্যেকটা অণুগুলো জলের অণু মানে প্রত্যেকটা দ্রাবের অণুগুলোর মধ্যে একদম ওতপ্রোত ভাবে মিশে গেছে, ঠিক আছে। এবং এই মিশ্রণে যে কোনো জায়গায় দ্রাব এবং দ্রাবকের পরিমাণটা কিন্তু সমান, অর্থাৎ ঘনত্ব কিন্তু কোনো জায়গায় আলাদা হবে না, সব জায়গায় কিন্তু এখানে সমসত্ব মিশ্রণের ঘনত্ব সব জায়গাতে সেম হবে। তাহলে কি বলতে পারি যে সমসত্ব মিশ্রণের যে ঘনত্বটা অণুগুলির ঘনত্ব সব জায়গায় সমান হবে, কিন্তু অসমসত্ব দ্রবণের ক্ষেত্রে কিন্তু মিশ্রণের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু ঘনত্ব সব জায়গায় সমান নয়। আশা করি ক্লিয়ার। তাহলে সমসত্ব মিশ্রণ কি অসমসত্ব মিশ্রণ কি, এক্সাম্পল এটা কি হবে, জল ও বালির মিশ্রণ, ঠিক আছে। এটা কিন্তু অসমসত্ব মিশ্রণ ক্রিয়েট করে, জল আর কাদার মিশ্রণও তাই ক্রিয়েট করে। তো এবার আমাদের জানতে হবে যে মিশ্রণের এগুলো তো আমাদের মিশ্রণের কিছু প্রকারভেদ পড়লাম। তো এবারে আমরা কেন মিশ্রণের পৃথকীকরণ করব, অনেক রকমের তার ইউজ রয়েছে। যেমন তুমি ধরো ওই যেমন বললাম ধরো কোনো একটা দ্রবণের মধ্যে বা কোনো কিছু একটা পদার্থের মধ্যে প্রচুর অশুদ্ধি মিশে আছে, প্রচুর নোংরা মিশে রয়েছে, ঠিক আছে। যেমন চাল আর কাকড়, তো তুমি যদি ওই কাকড় শুদ্ধ চালটাকে নিয়েই ভাত রান্না করো তাহলে তোমাদের খেতে কি হবে, দুধ কিছুক্ষণ পর পর আলাদা করে কাকড় পড়বে আর তখন কি হবে যে খেতে ভালো লাগবে না, এবং তখন তোমরা নিজেকেই বলবে যে ধুর বাবা এর থেকে তো বেঁচে খাওয়া বা ঝেড়ে নিয়ে এলে ভালো হতো। তার মানে কোনো একটা পদার্থের মধ্যে যদি অশুদ্ধি মিশে থাকে তো সেই অশুদ্ধিটাকে দূর করতে গেলে আমাদের এই মিশ্রণ, অর্থাৎ দূর করছি মানে কি করছি, মিশ্রণ থেকে কোনো একটা মিশ্রণ থেকে একটা পদার্থ থেকে আরেকটা পদার্থকে আলাদা করে দিচ্ছি। তো এই প্রসেসটাকেই আমরা মিশ্রণের পৃথকীকরণ বলি, এবং সেটা কিন্তু অশুদ্ধি দূরীকরণের জন্য ওটাকে ইউজ করা হয়। কোনো একটা পদার্থের মধ্যে অন্য কোনো অশুদ্ধি মিশে রয়েছে, এবার অশুদ্ধি মিশে থাকলে কি হবে, সেই অশুদ্ধিটাকে আমাকে দূর করতে হবে যদি আমরা পিওর পদার্থটাকে পেতে চাই তাহলে। তো তাই জন্য যেমন চাল আর কাকড়ের ক্ষেত্রে দেখলাম, ডাল কাকড়ের ক্ষেত্রে এরকম হয়। কোনো কোনো সময় ওষুধ শিল্পে কিন্তু এটা অনেক বেশি ইউজ হয়। ওষুধের শিল্পে কোনো একটা পদার্থের সাথে প্রচুর অশুদ্ধি যদি মিশে থাকে তো সেই অশুদ্ধিগুলোকে দূর করে আমাদের পিওর ফর্মটাকে পেতে পারি আমরা। এছাড়া আমাদের রয়েছে তোমার ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে, পিওর ধাতুটাকে পেতে গেলে আমরা সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে, সেটাকে আমরা ক্লাস 10-এ পড়বো, বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে আমরা পিওর মেটালটাকে পেয়ে থাকি, ঠিক আছে। তো এখানে আমাদের দেখো কিছু পয়েন্টস লিখে দিয়েছি। কি লেখা আছে যে কোনো পদার্থের সাথে অবিশুদ্ধ কোনো পদার্থ যদি মিশে থাকে, যেমন চাল আর কাকড়ের মধ্যে যদি অবিশুদ্ধটাকে কাকড়টা, তাই জন্য আমরা কি করি, কাকড়টাকে আলাদা করে দিই। তাহলে কাকড়টাকে আলাদা করার জন্য বা অবিশুদ্ধ পদার্থগুলোকে পৃথক করার জন্য আমাদেরকে কিন্তু বেশ কিছু প্রসেস অবলম্বন করতে হবে। তাহলে অবিশুদ্ধ পদার্থ বা নোংরা যদি কিছু মিশে থাকে তো সেটাকে যেমন
যখন জলের মধ্যে ফিল্টার করো, যে তো জলের মধ্যে অনেক সময় আয়রনের গুঁড়ো মিশে থাকে, বালির গুঁড়ো বা কাদার গুঁড়ো মিশে থাকে, তো সেগুলোকে ছাঁকনি দিয়ে বা ছেঁকে বা ফিল্টার করে সেটাকে আলাদা করো, তাহলে এটাও কিন্তু একটা রকমের তুমি পৃথকীকরণ করছো, অর্থাৎ ওটা মিশ্র অবস্থাতে ছিল, সেটাকে তুমি পৃথকীকরণ করে তুমি বিশুদ্ধ পদার্থটাকে নিজের কাছে রাখছো। এটাও কিন্তু একটা প্রসেস। কিন্তু এটাকে কিন্তু কখন করা সম্ভব, যখন দুটো পদার্থ একে অপরের সাথে জাস্ট মিশে রয়েছে, রাসায়নিক ভাবে কোনো বন্ধন ক্রিয়েট করেনি, তখনই কিন্তু আমরা এটা এত ইজিলি প্রসেসে পৃথক করতে পারি। ঠিক আছে, রাসায়নিক ভাবে বন্ধন করে ফেললে, যৌগ গঠন করে ফেললে সেক্ষেত্রে আবার আলাদা রকমের ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, তখন সেই প্রসেসগুলো আমরা পরে শিখবো। আচ্ছা, নেক্সট কি, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন খাদ্যদ্রব্যের উপস্থিতি ক্ষতিকারক পদার্থগুলিকে পৃথক করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। খাদ্যদ্রব্যের মধ্যে ধরো কিছু অশুদ্ধি মিশে রয়েছে, সেগুলোকে আমরা আলাদা করতে চাই, অশুদ্ধিগুলোকে, সেক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। ওষুধ শিল্পে এটাকে ইউজ করা হতে পারে, বা কোনো কোনো সময় তোমার দেখো এখানে লেখা রয়েছে যে এছাড়া ওষুধ শিল্পটা খুবই ইম্পর্টেন্ট, ওষুধ শিল্প এটা হতে পারে। ধাতু নিষ্কাশনের সময় আমি এটা একটু আগেই বললাম যে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে, বা রেড হেমাটাইট বা আয়রনের যে সমস্ত আকরিক রয়েছে, তো সেই আকরিক থেকে লোহাকে নিষ্কাশনের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো সেই ওই লোহা নিষ্কাশন, অ্যালুমিনিয়াম নিষ্কাশন, কপার নিষ্কাশন, এই নিষ্কাশনগুলো আমাদের প্রসেসগুলো ক্লাস 10-এ রয়েছে, 10-এ শিখবো। আর আমাদের এখন কোন কোন প্রসেসগুলো আমাদের শিখতে হবে, ধরো জল আর অ্যালকোহল মিশে রয়েছে, তো তুমি দুটোকে সেপারেট করতে চাও, কিভাবে আলাদা করবে? তারপরে তোমার ধরো জল আর নুন মিশে রয়েছে, তুমি দুটোকে আলাদা করতে চাও, কিভাবে আলাদা করবে? তারপরে ধরো জল আর তেল আছে, বা জল আর মধু মিশে রয়েছে, তাহলে এদের দুটোকে তুমি আলাদা করতে চাও, তাহলে তুমি কি করে আলাদা করবে? এই প্রসেসগুলো রয়েছে আমাদের ক্লাস 10-এ। তো চলো আমরা শুরু করি, লেটস স্টার্ট। ঠিক আছে, তো চলো নেক্সট আমাদের কি রয়েছে, এই যে দ্রবণগুলোকে পৃথকী করার বেশ কিছু পদ্ধতি রয়েছে। মানে এই যে কতগুলো দ্রবণের কথা বললাম, ধরো জল অ্যালকোহল, তারপরে তোমার ধরো জল আর নুন বা জল আর চিনি, তারপর ধরো তোমার তেল আর জল, এরা এইরকম টাইপের পদার্থগুলোকে যারা মিশ্র অবস্থায় রয়েছে তাদেরকে পৃথকী করার মানে পৃথক করার জন্য আমরা বেশ কিছু পদ্ধতি ফলো করি। তাদের মধ্যে কি কি? 1 নম্বর হচ্ছে পাতন প্রক্রিয়া, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। 2 নম্বর হচ্ছে কি আংশিক পাতন প্রক্রিয়া। 3 নম্বর হচ্ছে কি বিওজি ফানেলের সাহায্যে আমরা পৃথক করতে পারি। এছাড়াও কিন্তু অনেক পদ্ধতি থাকে, ঠিক আছে, যেটা আমাদের ক্লাস 10-এ রয়েছে ধাতু নিষ্কাশনের জন্য, ওটা আলাদা। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, সেটাকে আলাদা করা যায়। কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে আমরা যৌগ পার্টটা থেকে আলাদা করতে পারি। সেগুলো কিন্তু যারা রাসায়নিকভাবে যুক্ত হয়ে গেছে তাদেরকে আমরা ওই যৌগর থেকে আলাদা করার জন্য, শুধু ধাতুটাকে পাওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা কার্বন বিজারণ পদ্ধতি ইউজ করব, সেক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ইউজ করব, সেক্ষেত্রে আমরা থার্মিট পদ্ধতি ইউজ করব, সেটা আলাদা প্রসেস। কিন্তু যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি তাদেরকে সেপারেট করার জন্য আমরা কোন কোন পদ্ধতি ইউজ করব, দেখো আমি লিখে দিয়েছি। কেলাসন পদ্ধতি, পাতন পদ্ধতি, আংশিক পাতন পদ্ধতি, দেন ঊর্ধ্ব পাতন পদ্ধতি অ্যান্ড ক্রোমেটোগ্রাফি। ঠিক আছে, তাহলে আমাদের সিলেবাসে কি কি আছে? পাতন রয়েছে, আংশিক পাতন রয়েছে, আর বিওজি ফানেলটা আমি এখানে লিখিনি, ওটা আমি দেখাচ্ছি। আর তাহলে সেগুলো তো আমরা পড়বই। তো তার মধ্যে কেলাসন পদ্ধতিটা কিন্তু তোমরা যে সেকেন্ড সামেটিভের দ্রবণ পড়েছো সেখানে কিন্তু পড়ে নিয়েছো, যে ফিটকিরি আর জলের মিশ্রণের মধ্যে তুমি কি করে ফিটকিরিটাকে আলাদা করে নেবে, কেলাসনের পদ্ধতি, বীজ কেলাসের সাহায্যে পড়েছিলে না? তো সেটা হচ্ছে আমাদের কেলাসন পদ্ধতি। আর ঊর্ধ্বপ্রাতন পদ্ধতিটা কি? ধরো কর্পূরের মধ্যে কিছু মিশে রয়েছে, মানে যারা খুব সহজে উদ্বায়ী হয়ে যায়, তো সে সমস্ত পদার্থগুলো থেকে অশুদ্ধিকে তুমি কিভাবে সেপারেট করবে, সেইটা হচ্ছে ঊর্ধ্বপাতন পদ্ধতি। জাস্ট ঊর্ধ্বপাতিত করে দেবো তাদেরকে। মানে কি, ধরো কর্পূরের মধ্যে অনেক নোংরা মিশে রয়েছে, তো কর্পূর খুব ভালো উদ্বায়ী হয়, দেখবে কর্পূরকে তুমি সিম্পল রেখে দেবে, দেখবে কিছুদিন পরে ওটা উবে গেছে, মানে ওরা খুব উদ্বায়ী পদার্থ। তো সেই কর্পূরের মধ্যে যদি কোনো অশুদ্ধি মিশে থাকে, তো কিভাবে আলাদা করতে হয় সেরকম এটা কিন্তু তোমাদের ক্লাস 8 না 7 আই থিঙ্ক ছিল। যেরকম একটা বাটির মধ্যে কর্পূর নিয়ে একটা ফানেলকে এরকম উল্টো দিক করে দিতে হবে, এবং ফানেলটার ওপরটায় একটা তুলো দিয়ে মানে বন্ধ করে দিতে হবে, আর চারপাশে একটা মানে ভেজা কাপড়ের একটা, ফানেলটার ওপরে একটা ভেজা কাপড়ের আস্তরণ দিয়ে দিতে হবে, এবং আস্তে আস্তে তাপ দিতে হবে। তো দেখা যাবে কি ওই কর্পূরটা তাপের প্রভাবে
হবে উদ্বায়ী হয়ে গিয়ে ওপরে উঠে যাবে। আর দেখো কর্পূর উপরে উঠে যাবে, কারণ কর্পূর উদ্বায়ী। তা কর্পূরের সাথে যে তোমার অবিশুদ্ধ পদার্থটা মিশে রয়েছে সেটা কি উদ্বায়ী হবে? সেটা তো উদ্বায়ী হবে না, সেটা কিন্তু ওই নিচেই পড়ে থাকবে। কর্পূরটা উদ্বায়ী হয়ে ওপরে যাবে, ওপরে তো ফানেল দিয়ে ঢেকে রেখেছি পুরো ব্যাপারটাকে, তো ফানেলের গায়ে ওই কর্পূরটা জমে যাবে, এবং সেটা জমে যাওয়ার সময় ওই যে বাইরে যে আমি ঠান্ডা কাপড়ের বা ভেজা কাপড়ের আস্তরণ দিয়েছি সেখান থেকে সে লিনতাপ কি করবে, সেখানে সে লিনতাপ বর্জন করবে, এবং সে ইজিলি ওই ফানেলের ওপরের গায়ে ওই কর্পূরের লেয়ার পড়ে যাবে। তো এই প্রসেসটা হচ্ছে ঊর্ধ্বপাতন প্রসেস, যেটা উদ্বায়ী যে সমস্ত পদার্থগুলো রয়েছে সেই উদ্বায়ী পদার্থগুলো থেকে মানে কোনো অশুদ্ধিকে নিষ্কাশন করার জন্য এই ঊর্ধ্বপাতন পদ্ধতিটাকে ইউজ করা হয়। তার কারণ উদ্বায়ী পদার্থগুলোকে আমরা কখনোই পাতন, আংশিক পাতন বা কেলাসন এই সমস্ত প্রক্রিয়ার সাহায্যে আমরা পৃথক করতে পারি না। তা উদ্বায়ী পদার্থগুলোর সাথেও তো কোনো অবিশুদ্ধ পদার্থ মিশে থাকতে পারে, তাহলে সেই পদার্থগুলোকে আমরা ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার সাহায্যে আলাদা করতে পারি। আর ক্রোমেটোগ্রাফি পরীক্ষা কি, একটা ক্রোমেটোগ্রাফির পেপার থাকে যেখানে সেই মানে কালি, মানে তোমার ধরো নীল, লাল, সবুজ ইত্যাদি কালিগুলোর সেপারেট করা যায়। তো ক্রোমেটোগ্রাফি আমাদের নেই, ক্রোমেটোগ্রাফি তোমরা ছোটবেলায় পড়েছো হয়তো, বা পরবর্তীকালে তোমরা পড়বে। আমাদের যেগুলো সিলেবাসে রয়েছে পাতন, আংশিক পাতন আর বিওজি ফানেল, এই তিনটে প্রসেসে আমরা শিখবো। তো এই যে পাতন প্রক্রিয়া বা আংশিক পাতন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সাহায্যে পাতনের সাহায্যে আমরা কি করতে পারি, ধরো নুন আর জল মিশে রয়েছে, মানে একটা কঠিন পদার্থ একটা তরল পদার্থ মিশে রয়েছে, এবার তুমি কঠিনটাকে তরলের থেকে আলাদা করবে, সেটা পাতন প্রক্রিয়ার সাহায্যে। বা পাতন প্রক্রিয়ায় কিন্তু তোমার দুটো তরলের মিশ্রণকেও আলাদা করা পসিবল হয়। তো এই যে মিশ্রণ থেকে আলাদা করা হচ্ছে, তার মেন যে যেটা সাহায্যে আমরা পৃথকীকরণ করতে পারি সেটা হচ্ছে স্ফুটনাঙ্কের পার্থক্য, বা কঠিন আর তরলকে খুব ইজিলি আলাদা করে দেওয়া যায়। তুমি যদি সিম্পল ভাবো কি জলের মধ্যে বালি মিশে রয়েছে, তুমি কি করবে, ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে বা ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করে নেবে, এবং জলটা আলাদা হয়ে যাবে, বালি আলাদা হয়ে যাবে। কিন্তু যে সমস্ত পদার্থ দ্রবীভূত হয়ে যায় জলের মধ্যে, যেমন চিনি একদম দ্রবীভূত হয়ে যায়, সেটাকে কিন্তু ছাঁকনির মধ্যে দিয়ে বা ছেঁকে তুমি আলাদা করতে পারবে না। তো তখন কি করতে হয়, তখন জিনিসটাকে হিট করতে হয়। তো হিট করার ফলে কি হয়, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রিতে, তো জলটা তার স্ফুটনাঙ্কে পৌঁছায় এবং সেটা বাষ্পীভূত হয়ে ওপরে চলে যায়। ওপরে চলে গিয়ে জাস্ট চিনিটা কিন্তু আর ওপরে যাবে না, জলটা মানে বাষ্পীভূত হয়ে ওপরে যাবে, কিন্তু চিনিটা তো আর বাষ্পীভূত হয়ে ওপরে যাবে না, চিনিটা তো ওই নিচেই পড়ে থাকবে অবশেষ রূপে। তো চিনিটা কিন্তু ওখানেই পড়ে থাকলো আর জলটা উঠে চলে গেল। এইভাবে আমরা জল আর চিনিকে আলাদা করতে পারছি। তার মানেটা কি হচ্ছে, আমরা এক্ষেত্রে স্ফুটনাঙ্কটাকে ইউজ করছি। তো তার জন্য এখানে স্ফুটনাঙ্ক প্রত্যেকটা পদার্থের, মানে প্রত্যেকটা মেনলি তরল পদার্থের স্ফুটনাঙ্ক জানাটা বা স্ফুটনাঙ্কের বৈশিষ্ট্যগুলো জানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো স্ফুটনাঙ্ক মানে কি, যে টেম্পারেচারে কোনো তরল বাষ্পে পরিণত হয়, ঠিক আছে, যে টেম্পারেচারে কোনো তরল বাষ্পে পরিণত হয় সেটাকে আমরা বলি সেই পদার্থের ওই নির্দিষ্ট চাপে তার স্ফুটনাঙ্ক। তার মানে কি, জলকে তুমি কত টেম্পারেচারে ফুটিয়ে বাষ্পীভূত করতে পারবে, 100 ডিগ্রি টেম্পারেচারে। তো তার মানে এই যে 100 ডিগ্রি টেম্পারেচারটা নর্মাল বায়ুমণ্ডলীয় চাপে হচ্ছে ওই জলের স্ফুটনাঙ্ক, ঠিক আছে। তো স্ফুটনাঙ্ক কথার অর্থ কি, যে টেম্পারেচারে কোনো তরল বাষ্পীভূত হয়ে যায়, ঠিক আছে, এবং সেক্ষেত্রে নির্দিষ্ট চাপ থাকতে হবে। চাপ যদি ভ্যারি করে তাহলে কিন্তু স্ফুটনাঙ্ক ভ্যারি করবে। তাহলে স্ফুটনাঙ্ক আশা করি ক্লিয়ার। যেমন অ্যালকোহলের স্ফুটনাঙ্ক হচ্ছে তোমার 65 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। তো তার মানে অ্যালকোহল 65 ডিগ্রি টেম্পারেচারে যদি যায় তাহলে সেটা বাষ্পীভূত হতে শুরু করবে। তো তার মানে স্ফুটনাঙ্ক আশা করি ক্লিয়ার। তো এই স্ফুটনাঙ্কটা কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, কেন আমি স্ফুটনাঙ্ক নিয়ে এত কথা বলছি, কারণ বুঝতেই পারছো আংশিক পাতন করতে গেলে আমাকে স্ফুটনাঙ্কের উপর মানে ভিত্তি করেই কিন্তু এই প্রসেস দুটো আমাকে করতে হবে। তো স্ফুটনাঙ্কের যদি কনসেপ্টটা আমরা না জানি তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রসেসগুলো শেখার কোনো মানেই হবে না। তো তার জন্য স্ফুটনাঙ্কের কনসেপ্টটা জানা খুবই দরকার, কারণ আংশিক পাতন বা পাতন প্রক্রিয়া যখন করব তো সেক্ষেত্রে স্ফুটনাঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রত্যেকটা তরল পদার্থের স্ফুটনাঙ্ক
স্ফুটনাঙ্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তাই জন্য স্ফুটনাঙ্কের বৈশিষ্ট্যগুলো জানাটা খুবই দরকার, যে স্ফুটনাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো ফার্স্ট হচ্ছে তাহলে স্ফুটনাঙ্ক মানে কি, দেখো আমি লিখে দিয়েছি যে পাতন প্রক্রিয়ায় তরলে দ্রবীভূত অনুদ্বায়ী কঠিনের দ্রবণ থেকে উপাদানগুলিকে পৃথক করার সময় তরলটি তার স্বাভাবিক স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি ফুটতে থাকে। এই কনসেপ্টটা একটু বাদে বোঝাচ্ছি, তার আগে স্ফুটনাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আগে জানতে হবে। তো ফার্স্ট অফ অল স্ফুটনাঙ্ক নির্ভর করে হচ্ছে তরলের প্রকৃতির উপরে। এই মাত্র একটা এক্সাম্পল দিলাম, জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কত, প্রায় 65 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। তার মানে জলের স্ফুটনাঙ্ক আর অ্যালকোহলের স্ফুটনাঙ্ক আলাদা। তো তার মানে তরল আলাদা আলাদা তরলের ভিন্ন ভিন্ন পদার্থের স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন হবে। এমন নয় যে শুধুমাত্র তরলের স্ফুটনাঙ্ক হয়, ঠিক আছে, কঠিন পদার্থেরও কিন্তু স্ফুটনাঙ্ক হয়। কঠিন পদার্থকে তুমি প্রথমে গলিয়ে কিন্তু তুমি ওটাকে বাষ্পীভূত করতে পারো। সেক্ষেত্রে স্ফুটনাঙ্ক, যেমন NaCl এর স্ফুটনাঙ্ক বা সোডিয়াম ক্লোরাইড একটা সলিড ম্যাটেরিয়াল, সলিড তোমার কঠিন পদার্থ, তো সেই NaCl এর স্ফুটনাঙ্ক প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। তো তার মানে কি, কঠিন পদার্থেরও স্ফুটনাঙ্ক হয়। কঠিন পদার্থকে প্রথমে তাপ দিয়ে গলাতে হয়, তারপরে সেটা আস্তে বাষ্পীভূত হয়। তার মানে সেক্ষেত্রে অনেক বেশি টেম্পারেচারের দরকার হয়। তাহলে বুঝতে পারছো যে তরল কঠিন সবকটারই স্ফুটনাঙ্ক হতে পারে, কিন্তু আমরা এক্ষেত্রে মেনলি তরলের স্ফুটনাঙ্ক নিয়েই কাজ করব, কারণ এক্ষেত্রে আমরা মেনলি তরলকে সেপারেট করব, কঠিন বা তরলকে সেপারেট করব। তো মেনলি তরলের স্ফুটনাঙ্ক নিয়ে জানবো। তো এই যে স্ফুটনাঙ্ক ব্যাপারটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, তিনটে বিষয়ের উপর এখানে মেনলি নির্ভর করছে। প্রথম হচ্ছে পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক আছে। ভিন্ন ভিন্ন পদার্থের স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন হয়, তাদের মলিকুলার অ্যাট্রাকশন, আন্তঃআণবিক বল, আন্তঃআণবিক স্পেস, এগুলোর উপর ডিপেন্ড করে তোমার ভিন্ন ভিন্ন পদার্থের কিন্তু স্ফুটনাঙ্ক ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন জলের স্ফুটনাঙ্ক একরকম, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক একরকম, কার্বন টেট্রাক্লোরাইডের স্ফুটনাঙ্ক একরকম, যেগুলো উদ্বায়ী পদার্থ সেগুলোর স্ফুটনাঙ্ক অনেক কম। যেমন ইথার টাইপের, মানে যেগুলো তোমার স্পিরিট মানে অ্যালকোহল, এগুলোর স্ফুটনাঙ্ক কিন্তু অনেক কম। তাহলে এরা খুব সহজে উদ্বায়ী হয়ে যায়। তুমি যে নেল পলিশের রিমুভার ইউজ করো না, যারা মেয়েরা ইউজ করে, তো নেল পলিশের যে রিমুভার সেটা কিন্তু স্পিরিট থাকে। তো সেই রিমুভারের তুমি ঢাকনিটা খুলে রেখে দেবে, দেখবে দুদিন পরে স্পিরিট পুরো উড়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আর এক্সট্রা অ্যামাউন্টের তাপ দিতে হচ্ছে না তোমাকে, ও আপনি ঘরের উষ্ণতাতেই ইজিলি বাষ্পীভূত হয়ে যেতে পারে। তো তার মানে এই রকমের টাইপ যে সমস্ত পদার্থ খুব সহজেই বাষ্পীভূত হয়ে যায়, অর্থাৎ তাদের স্ফুটনাঙ্কটা অনেক কম, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে উদ্বায়ী যে সমস্ত পদার্থগুলো রয়েছে, লিখেই দিয়েছি যে উদ্বায়ী যারা রয়েছে তাদের কিন্তু স্ফুটনাঙ্কটা অনেক কম থাকে, অর্থাৎ যাদের স্ফুটনাঙ্ক অনেক বেশি তারা কিন্তু উদ্বায়ী হবে না। ক্লিয়ার? যেমন জল কিন্তু উদ্বায়ী নয়, তার জন্য জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু অ্যালকোহল, স্পিরিট এই সমস্ত কিন্তু স্ফুটনাঙ্ক অনেক কম, তার জন্য এরা খুব সহজে উদ্বায়ী হয়ে যায়, ঠিক আছে। তাহলে ভিন্ন তরলের ভিন্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়ে থাকে। সেকেন্ড নির্ভরশীলতা কি, কোনো পদার্থ যদি ওই তরলের সাথে মিশে থাকে, ঠিক আছে, যদি জলের সাথে নুন মিশে থাকে, তাহলে ওই জলটা যেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটছিল, সে যদি নুন মিশিয়ে দাও না, দেখবে আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটছে না, তার থেকে বেশি টেম্পারেচার দিতে হচ্ছে ওটাকে ফোটাতে হলে। অর্থাৎ যদি জলের সাথে নুন মেশাও, তাহলে এক্ষেত্রে নুন যেটা রয়েছে, NaCl যেটা রয়েছে, সেটা হচ্ছে একটা অবদ্রব বা একটা অশুদ্ধি, একটা মিশে রয়েছে জলের সাথে, যার ফলে ওই যে মিশ্রণটার বা ওই তরলটার সেই মুহূর্তে স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পায়। তো কোনো তরলের সাথে যদি অন্য কোনো পদার্থ অশুদ্ধি রূপে মিশে থাকে, তাহলে সেই তরলটার স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পায়, অর্থাৎ অশুদ্ধি মিশে থাকলেই স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি যদি নুন মিশিয়ে দাও তাহলে ওই স্ফুটনাঙ্কটা হয়ে যায় 110 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ যেহেতু নুন মিশিয়েছি, অবদ্রব মিশে রয়েছে, তাই জন্য ওই স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পেয়ে গেল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের অন্য কোনো পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকলে স্ফুটনাঙ্কটা কি হয়ে যায়, বৃদ্ধি পেতে থাকে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি, তরলের ওপরের চাপের ওপর নির্ভর করে। প্রত্যেকটা তরলের ওপরে বাষ্প চাপ থাকে বা তোমাদের বায়ুর চাপ থাকে, তাই তো। এই বাষ্প চাপের ওপর কিন্তু তরলের স্ফুটনাঙ্ক নির্ভর করে। বাষ্প চাপ যত বেশি হবে, স্ফুটনাঙ্ক কিন্তু তত বেশি হবে। অর্থাৎ তরলের উপরিতলের চাপ, বায়ুর চাপ যত বেশি হবে, তরলের স্ফুটনাঙ্কটাও কিন্তু তত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে চাপের সাথেও কিন্তু স্ফুটনাঙ্কের নির্ভরশীলতা রয়েছে। দেখো লেখা রয়েছে তরলের উপরের চাপ যদি বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, আবার যদি চাপ হ্রাস পায় তাহলে কিন্তু
ফুটনাঙ্কটা হ্রাস পায়। ঠিক আছে, তাহলে তরলের চাপের ওপর কিন্তু নির্ভর করে। তরলের চাপ আর বাষ্প চাপ ব্যাপারটাকে একটু ভালো করে বুঝবে। হ্যাঁ, মানে বায়ুর চাপ আর বাষ্প চাপ ব্যাপারটা কি, বা তরলের চাপ ব্যাপারটা কি। ধরো তরলের একটা আমি একে দেখাচ্ছি। ধরো এরকম একটা কন্টেনার আছে, যার মধ্যে কি আছে, জল নিয়েছি। ঠিক আছে, কন্টেনারটা আবার ফুটো, তার মানে জলটা আমার বেরিয়ে যাচ্ছে, তাই আমি এটাকে জোড়া দিয়ে দিলাম। ঠিক আছে, চলো। তো এই হচ্ছে ধরো জল রয়েছে। তো জল কিন্তু যে কোনো টেম্পারেচারে, জল বা যে কোনো তরলকে যদি তুমি এক গ্লাস জলকে বাইরে রেখে দাও, ও কিন্তু নর্মাল টেম্পারেচারেও আস্তে আস্তে বাষ্পীভূত হতে থাকে, যেটাকে আমরা বাষ্পায়ন বলি, তাই না? বাষ্পায়ন কি, যেটাতে কিন্তু আলাদা করে টেম্পারেচার ইনক্রিজ করতে হয় না, আলাদা করে কোনো এখানে তুমি আগুন দিতে হচ্ছে না। তো আপনি যে তরলের ওপরের সারফেসটা থাকে, এই ওপরের সারফেসের অণুগুলোর গতিশক্তির কারণে এই কিছু কিছু অণুগুলো কিন্তু, বা কিছু কিছু তরলের অণু কিন্তু আপনি তরলের পৃষ্ঠ থেকে এরকম ছুটে বেরিয়ে যায়। অর্থাৎ ঠিক আছে, এই যে তরলের অণুগুলো বেরিয়ে যাচ্ছে, তার মানে কি, তরলের উপরিতল থেকে কন্টিনিউয়াস বাষ্পীভূত হয়ে চলেছে তরল। এক্ষেত্রে কিন্তু আলাদা করে কোনো তাপ দিতে হয় না। তো বাষ্পায়ন প্রসেসটা হচ্ছে কিন্তু সাধারণ উষ্ণতাতেই হয়, এটা তরলের অণুগুলোর গতিশক্তির কারণে হয়ে থাকে। তো তরলের ওপরের সারফেস থেকে কনস্ট্যান্ট কি হচ্ছে, বাষ্পায়ন প্রসেসের জন্য উপরিতল থেকে অণুগুলো কি হয়ে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তার মানে এই যে তরলের ওপরের তলের বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তার তরলের উপরিতলের যে অণুগুলো বাষ্পীভূত হয়ে ঠিক এই রকম জায়গায় বাষ্প ক্রিয়েট করেছে, তাই না? এগুলো হচ্ছে সেই তরলের অণুগুলোর বাষ্প। আশা করি বোঝা গেছে। তরলের উপরিতল থেকে যে কোনো উষ্ণতায় অণুগুলো কি হয়ে গেছে, বাষ্পীভূত হয়ে গিয়ে তরলের ওপরে এরকম ভাবে এরকম বাষ্পীভূত হয়ে রয়েছে। এই বাষ্পগুলো তরলের ওপরে কি করছে, একটা চাপ দেয় না? এই বাষ্পটা তরলের উপরিতলে যে চাপ দেয়, সেই চাপটাকেই আমরা বলি তরলের বাষ্পচাপ। ক্লিয়ার? তাহলে বাষ্পচাপ কাকে বলে? তরলের উপরিতলের বাষ্পায়নের ফলে বাষ্পগুলো যে পরিমাণ তরলের উপরিতলে চাপ প্রয়োগ করে, তাকেই আমরা তরলের বাষ্পচাপ বলি। এবং মনে রাখবে, এই তরলের বাষ্পচাপ যখন বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হয়ে যায়, বায়ুমণ্ডলীয় চাপ কত রে, মনে আছে? 1 atm। বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হয়ে যায়, তখন তরলটা ফুটতে শুরু করে। মানে কি বলছি, মানে হচ্ছে, দেখ, প্রথমে তো উপরের তলের থেকে বাষ্পগুলো এরকম উঠে যাচ্ছে, উঠে গিয়ে কি তৈরি করছে, উপরে বাষ্প সৃষ্টি করছে, সেটাই যে চাপ দিচ্ছে, সেটাকে আমরা বাষ্পচাপ বলছি। এবার তুই কি করছিস, তোর এত আস্তে আস্তে প্রসেস, এই বাষ্পায়ন প্রসেসটা প্রচুর ধীর গতির প্রসেস, আমার ভাল লাগছে না, এত ধীরে ধীরে হলে হবে না। আমি কি করছি, নিচের থেকে একটা আগুন দিয়ে দিচ্ছি, নিচের থেকে আমি হিট দিয়ে দেবো, চলো, আমার ভাল লাগছে না, এত ধীরে ধীরে হচ্ছে, তো নিচে আমি কি করছি, হিট দিয়ে দিয়েছি। এবার কি হবে, এই বাষ্পায়ন প্রসেসটা অনেক তাড়াতাড়ি হবে। এবং খেয়াল করে দেখ, ওপরে তো বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডলের চাপ তো অলরেডি রয়েছে। তো বায়ুমণ্ডলীয় চাপ আমাদের নর্মাল হয় হচ্ছে 76 MEHg, নর্মাল যে আমাদের অ্যাটমসফেরিক প্রেসার, এটিএম প্রেসারটা যেটা হয়, সেটা আমরা কত জানি, 76 MEHg, যেটা 76 সেমি পারস্তম্ভের চাপের সাথে সমান, বা এটাকে আমি বলতে পারি 1 atm। এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ধরা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো তার মানে কি হচ্ছে, এটা বাইরে তো বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে, এবার আমি এক্সট্রিম হিট দিচ্ছি, যার ফলে বাষ্পায়নটা অনেক দ্রুত হচ্ছে। তাহলে যত বেশি দ্রুত বাষ্প হবে, তত এখানে বাষ্পীভূত অণুর পরিমাণ বাড়তে থাকবে, তত এখানে বাষ্পের অণুর পরিমাণ তত ইনক্রিজ হচ্ছে। ফলে বাষ্পের অণুর পরিমাণ যদি ইনক্রিজ হয়, এই চাপের পরিমাণও ইনক্রিজ হচ্ছে। যত বেশি বাষ্প উৎপন্ন হচ্ছে, বাষ্পগুলোর পরিমাণ তরলের উপরে বৃদ্ধি পাচ্ছে, এবং বাষ্পটা তরলকে তত বেশি চাপ প্রয়োগ করছে। এবং এই যে বাষ্পচাপটা যখনই বায়ুমণ্ডলীয় চাপের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, তখনই এই তরলটাকে দেখতে হবে যে তরলটা তখন এরকম ফুটতে শুরু করবে, এরকম বাবলস ক্রিয়েট হয়ে ফুটতে শুরু করবে। তাহলে ভাবো,
তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যত বেশি চাপ দিচ্ছি তত কিন্তু স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তার মানে ধরো কোনো সময় বায়ুমণ্ডলীয় চাপ বেড়ে গেল, ঠিক আছে, হতেই পারে যে টেম্পারেচারের উপর নির্ভর করে। তো টেম্পারেচার যদি আমরা তো 0 ডিগ্রি টেম্পারেচারটাকে মানে কনস্ট্যান্ট ধরে করছি যে 1 ATM, কিন্তু আমাদের নর্মাল টেম্পারেচার কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তো যত বেশি টেম্পারেচার বাড়ে তো তত বেশি অ্যাটমসফেরিক প্রেসার কিন্তু বাড়তে থাকে, যেটাকে আমরা গেজ লুসাকের চাপের সূত্র বলি। অর্থাৎ চাপের সাথে টেম্পারেচারের সম্পর্ক সমানুপাতিক। তো যত বেশি অ্যাটমসফেরিক প্রেসারটা বাড়বে, তো স্বাভাবিকভাবে অ্যাটমসফেরিক প্রেসার যদি বৃদ্ধি পায়, তো সেই অ্যাটমসফেরিক প্রেসার পর্যন্ত পৌঁছাতে হলে এর বাষ্পের পরিমাণও বৃদ্ধি হতে হবে। মানে এক্ষেত্রে আমাকে অনেক বেশি হিট দিতে হচ্ছে, ফলে এই তরলটা তত বেশি বাষ্পীভূত হচ্ছে, অর্থাৎ সে তত বেশি নিচের দিকে চাপ প্রয়োগ করছে, বাষ্পচাপ। সেই বাষ্পচাপটা ওই বায়ুমণ্ডলীয় চাপের সাথে ইকুয়াল হচ্ছে। তো তার মানে যত বেশি বাষ্পচাপ হবে, অর্থাৎ বাষ্পর দ্বারা প্রযুক্ত চাপ যত বেশি হবে, তত বেশি তরলটার স্ফুটনাঙ্ক কিন্তু তত বৃদ্ধি পাবে। অর্থাৎ স্ফুটনাঙ্কের সাথে বাষ্পচাপের সম্পর্ক কিন্তু সমানুপাতিক। তো বাষ্পচাপ যদি বৃদ্ধি পায়, আমি আগের স্লাইডেই দেখিয়েছি, কি বললাম, বাষ্পচাপ, তরলের উপরে চাপ যদি বৃদ্ধি পায় যত, তত কিন্তু স্ফুটনাঙ্কটাও বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে চলো এবারে আমরা আসল জায়গায় যাব। আমরা এবারে কিভাবে কোন তরল আর কঠিন যদি মিশে থাকে, যেমন নুন আর জল, বা তুতে বা কপার সালফেট আর জল, চিনি আর জল, এরকম টাইপের যদি একটা কঠিন পদার্থ একটা তরল পদার্থ মিশে থাকে, তাদেরকে আমরা কি করে পৃথক করব, তার প্রথম প্রসেস হচ্ছে আমাদের পাতন প্রক্রিয়া। তো চলো পাতন প্রক্রিয়ার প্রসেসটাকে একবার ঝট করে দেখে নিই। ঠিক কিভাবে করব দেখো, তোমাকে 1 বাটি জল দিয়েছে, যার মধ্যে 2 চামচ নুন মিশিয়ে দিয়েছে, NaCl মিশিয়ে দিয়েছে। তোমাকে বলছে চল এবার এটাকে আলাদা করে দেখা। তুমি তো ফার্স্টে ভাববে যে যদি আলাদাই করতে হতো তুই মেশালি কেন, এটা তোমার প্রথম প্রশ্ন মনে জাগবে, যে তুই আমাকে মিশিয়ে দিলি কেন, ওটা তো আলাদাই ছিল, তো ওটা তুই মিশালি কেন। তো চলো এখন মিশিয়ে যখন দিয়েছে, তুমি তো আর পরীক্ষার যদি টিচার বলে, তুমি তো আর তার মুখের উপর বলতে পারবে না আপনি মিশিয়ে দিয়েছেন কেন, আপনার তো আগে তো আলাদাই ছিল। তো তোমাকে যেটা যখন করতে বলেছে তোমাকে করতে হবে, তো করবে কি করে, তো তার জন্য আমরা পাতন প্রক্রিয়া ইউজ করব। এবং পাতন প্রক্রিয়া ইউজ করার জন্য আমাদের বেশ কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে। তো এখানে আমি বড় করে একটা ছবি দিয়েছি, হ্যাঁ এই ছবিটা বড় আছে, এই ছবিটা থেকে দেখবো। তো প্রথমে আমরা কি করব, একটা পাতন ফ্লাক্স নেব। এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে গোল মতো জিনিসটা, এটাকে কি বলা হচ্ছে, পাতন ফ্লাক্স বলা হচ্ছে। এই যে দেখো লেখা, আমি লিখে দিচ্ছি বরং, এটা হচ্ছে আমাদের পাতন ফ্লাক্স। এর মধ্যে ওই যে দ্রবণটা, ওই যে মিশ্রণটাকে এখানে নিয়ে নেব। ভালো কথা, নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নেওয়ার পর আমরা কি করব, জিনিসটাকে হিট করতে শুরু করব। এবং দেখো এখানে একটা থার্মোমিটার কানেক্টেড রয়েছে, ঠিক আছে। তো এটার মধ্যে কি আছে এখন, এটার মধ্যে রয়েছে নুন আর জল, এটার মধ্যে আছে এখন NaCl প্লাস ওয়াটার, নুন আর জলের মিশ্রণ এক্ষেত্রে রয়েছে। আর আমরা জানি যে জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এখন মনে রাখতে হবে, যেহেতু নুন মিশে রয়েছে, জলের স্ফুটনাঙ্ক কিন্তু 100 ডিগ্রিতে আর হবে না, জলের স্ফুটনাঙ্ক কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি পাবে। আমি ধরলাম 110 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। কারণ কি, আমি একটু আগে বললাম না যে কোনো অবদ্রব পদার্থ যদি মিশে থাকে তাহলে স্ফুটনাঙ্ক তার বৃদ্ধি পায়। তো এখানে আমি ধরে নিলাম এই ক্ষেত্রে এখন জলের স্ফুটনাঙ্কটা হয়ে গেছে 110 ডিগ্রি সেন্টিগ্রেড। নর্মাল কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফোটে। এবার কি করব, আমি ফ্লাক্সটাকে হিট করতে শুরু করব। হিট করছি, হিট করার ফলে কি হবে, আমি দেখতে পাচ্ছি থার্মোমিটারের টেম্পারেচার, পারদের লেভেলটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। এবং দেখা গেল যে যখন 110 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছালো, তার আগের থেকেই জলটা প্রথম একটু একটু করে ফুটতে আরম্ভ করে দিয়েছিল। এবং দেখো এই পাতন ফ্লাক্সটার সাথে একটা থার্মোমিটারটা উপর দিকে যুক্তই আছে, এবং এটাকে একটা কর্ক দিয়ে বন্ধ করা রয়েছে, ঠিক আছে। এবং এই পাতন ফ্লাক্সটার সাথে একটা এরকম একটা দেখো লিবিক, এটাকে বলা হয় লিবিক শীতক, যেটাকে বলা হয় কন্ডেন্সার। এটাকে আমি লিখে দিচ্ছি, এটাকে বলে, এই যে ইনস্ট্রুমেন্ট এরকম লম্বা টাইপের দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় লিবিক শীতক, ঠিক আছে। এটা দেখতে কিরকম দেখো, এরকম লম্বা পাইপের মতো রয়েছে। এই পাইপটা দেখো একটা গোল মতো একটা ব্লু কালারের একটা পাইপ দেখতে পাচ্ছ। এই পাইপটার মধ্যে একটা ছোট্ট সরু পাইপ রয়েছে। এবং তার মানে কি ভাবো, এটা হচ্ছে আমার মোটা পাইপটা,
মোটা পাইপটার মধ্যে একটা সরু পাইপ রয়েছে এরকম তার ভেতরে। খেয়াল খেয়াল করবে মোটা পাইপটা আর সরু পাইপটার মধ্যে কিন্তু কোনো ছিদ্র নেই। এমন নয় যে মোটা পাইপের ভেতরের জল মানে থাকা জল এই ওটার ভেতরে থাকা সরু পাইপের মধ্যে প্রবেশ করতে পারবে, এরকম কিন্তু হবে না। তো দেখো এই যে পাতন ফ্লাক্সটা থেকে এখানে এই পাতন ফ্লাক্সটা লিবিক শীতকের মধ্যে আটকানো রয়েছে এবং লিবিক শীতকের মধ্যে যে সরু নলটা সেই নলটা বেরিয়ে একটা এটাকে বলা হয় গ্রাহক পাত্র। ঠিক আছে, এই গ্রাহক পাত্রের মধ্যে রাখা রয়েছে। আর এই লিবিক শীতকের দুটো এরকম ছিদ্র রয়েছে, দুটো ছিদ্রের সাথে দেখো পাইপ কানেক্টেড করা রয়েছে। দেখো এই একটা পাইপের কানেকশন, এই একটা লিবিক শীতকের মধ্যে পাইপের কানেকশন। এখানে কি করা হয়, এই পাইপটার মধ্যে দিয়ে ঠান্ডা জলটাকে এই লিবিক শীতকে পাঠানো হয়। খেয়াল করে রাখবে এই যে ঠান্ডা জলটা লিবিক শীতকের মধ্যে ঢুকছে, এই জলটা কিন্তু এই বাইরের আউটার যে পাইপটা, ভাবো এটা একটা পাইপ, পাইপের মধ্যে আরেকটা পাইপ রয়েছে। তো এই দেখো এই পাইপের মধ্যে যদি জল থাকে সেই জলটা কিন্তু ওই ভেতরের সরু পাইপটার মধ্যে প্রবেশ করতে পারছে না। এই ভেতরের সরু পাইপটা হচ্ছে এই যে এই পাইপটা, এটা হচ্ছে সেই ভেতরের সরু পাইপটা, এই যে সাদা মতো করে রাখা আছে, এই পাইপটা হচ্ছে এইটা। এই পাইপটা কিন্তু কমপ্লিটলি সেপারেট, মানে এটা এই বড় মোটা পাইপটার ভেতরে রয়েছে। আমি মোটা পাইপটার মধ্যে বাইরে থেকে ঠান্ডা জল ঢোকাবো আর এখান থেকে আরেকটা পাইপ রয়েছে যেটা জলটাকে বার করে দিতে পারবে। এবার কি ঘটনাটা ঘটে, আমি এখানে নুন জল নিয়েছিলাম, নুন জলটাকে আমি আস্তে আস্তে গরম করছি, দেখছি টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যখন প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি পৌঁছাচ্ছে এই জলটা আস্তে আস্তে বাষ্পীভূত হতে শুরু করেছে। বাষ্পীভূত হয়ে দেখো বাষ্প কর্ক দিয়ে আটকানো, তো বাষ্পগুলো কোন দিকে যাবে, এরকম ভাবে বাষ্প উঠছে, উঠে এখানে একটা পাইপ পেয়েছে, তো বাষ্পগুলো উঠে এই পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে। এবারে পাইপের মধ্যে গিয়ে যেতে গিয়ে এই সরু, মনে রাখবে সরু পাইপটার মধ্যে দিয়ে কিন্তু বাষ্পগুলো যাচ্ছে, এটা সাদা রঙের দেখানো হয়েছে। তো এই সরু সরু পাইপটার মধ্যে দিয়ে এখানে কোন বাষ্প যাচ্ছে বলতো, জলীয় বাষ্প যাচ্ছে। তাহলে এখানের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াটার ভেপার, ওয়াটার ভেপার যাচ্ছে। ঠিক আছে, তো এই ওয়াটার ভেপারটা এই সরু পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমি কি করব, বাইরে থেকে কি করব, ঠান্ডা জলকে পাঠাবো এই পাইপের মধ্যে দিয়ে এবং সেই ঠান্ডা জলটা এই বাইরের আউটার যে পাইপটা তার মধ্যে দিয়ে যাবে। এবারে এই ভেতরের পাইপটা দিয়ে জলের বাষ্প যাচ্ছে, বাইরে থেকে আমি ঠান্ডা জলের পাঠিয়েছি। এবারে ভেতরের পাইপের মধ্যে দিয়ে গরম বাষ্প ওই ঠান্ডা একটা জায়গার সংস্পর্শে এসে, ঠান্ডা জলের সংস্পর্শে এসে ও কি হবে, ঘনীভূত হবে। অর্থাৎ এই বাষ্পগুলো যে যাচ্ছিল ওই সাদা ছোট পাইপটার সরু পাইপটার মধ্যে দিয়ে, ওইখানের বাষ্পগুলো আস্তে আস্তে ঘনীভূত হয়ে যাবে এবং তার মানে কি, ও লিনতাপ বর্জন করছে। ঘনীভূত হওয়া মানে সে তাপটাকে, তার দেহের তাপটাকে বর্জন করে সে ঘনীভবন হচ্ছে, মানে এবং সে তরলে পরিণত হচ্ছে বাষ্পটা। তাহলে ঘনীভূত হয়ে যাচ্ছে মানে লিনতাপ বর্জন করছে। তাহলে বর্জন করছে বলতে লিনতাপটাকে কে গ্রহণ করবে, এই যে বাইরের আউটার পাইপের মধ্যে যে ঠান্ডা জলটা যাচ্ছিল সেই জলটাই এই বাষ্পের মধ্যে থাকা লিনতাপটাকে গ্রহণ করলো এবং গ্রহণ করেও কি হবে, আস্তে আস্তে গরম হতে শুরু করবে। তার মানে আমি এখান থেকে কোল্ড ওয়াটার, দেখো লেখা আছে কোল্ড ওয়াটার পাঠাচ্ছি, এই বাষ্পের লিনতাপটাকে সে গ্রহণ করে আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে এবং গরম হয়ে গিয়ে এই হট ওয়াটারটা এখান থেকে কিন্তু হট ওয়াটার কি হচ্ছে, পাইপটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি এখান থেকে কন্টিনিউয়াস ঠান্ডা জল ঢোকাচ্ছি আর আস্তে আস্তে গরম হচ্ছে। কেন গরম হচ্ছে, কারণ এখান দিয়ে কন্টিনিউয়াস বাষ্প বেরোচ্ছে, মানে বাষ্পটা যাচ্ছে, বাষ্পর লিনতাপ গুলোকে গ্রহণ করে ও আস্তে গরম হচ্ছে। এই নীল রঙের পাইপটার মধ্যে থাকা জলটা গরম হচ্ছে, গরম হয়ে গরম জলটা ওপর থেকে বেরিয়ে যাচ্ছে। এবার বাষ্পগুলো তাহলে কি হলো, বাষ্পটা এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ঘনীভূত হলো এবং ঘনীভবন হওয়ার ফলে সেটা তরলের বিন্দুতে অর্থাৎ জলবিন্দুতে পরিণত হলো এবং সেটা আস্তে আস্তে কোথায় গিয়ে জমা হলো, এই গ্রাহক পাত্রে জলবিন্দুগুলো আস্তে আস্তে এরকম ফোটা ফোটা হয়ে পড়তে আরম্ভ করলো। তাহলে একটা টাইমে আমি কি দেখতে পাবো, যে এটার মধ্যে NaCl ছিল আর জল ছিল, সম্পূর্ণ জলগুলো বাষ্পীভূত হয়ে এই গ্রাহক পাত্র জমা হয়ে গেল। আর নুনের দানাগুলো তো আর ওই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 110 ডিগ্রি সেন্টিগ্রেডে আর বাষ্পীভূত হয় না, নুনকে বাষ্পায়ন করতে গেলে অনেক টেম্পারেচার দিতে লাগে। এবং দেখবো নিচে এই জায়গাটায় কিন্তু নুনের যে দানাগুলো সেই দানাগুলো এখানে লবণ অবশেষ রূপে
পড়ে থাকলো। ঠিক আছে, তো তার মানে এই যে পুরো প্রসেসটায় প্রথমে আমি কি করলাম, তাপ দিয়ে তরলটাকে বাষ্পীভূত করলাম, বাষ্পীভূত তরলকে ঠান্ডা জলের সংস্পর্শে এনে লিবিক শীতকের মধ্যে সেটাকে ঘনীভূত করলাম এবং আস্তে করে ওটাকে গ্রাহক পাত্রে সংগ্রহ করলাম। এই পুরো প্রসেসটার সাহায্যে আমরা কোনো কঠিন পদার্থের সাথে যদি কোনো তরল পদার্থ মিশে থাকে তাদেরকে আমরা ইজিলি আলাদা করতে পারি, এবং কন্ডিশন কি, তাদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া যাতে না হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পাতনের প্রসেস। তাহলে এখানে দেখো আমরা লিখেছি যে যে পদ্ধতিতে কোনো তরলকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয় এবং সেই বাষ্পকে শীতল করে বা ঘনীভূত করে পুনরায় তরলে পরিণত করা হয়, এই প্রসেসটাকে আমরা কি বলি, পাতন পদ্ধতি বলে থাকি। এই প্রসেসের সাহায্যে আমরা কোন কোন মিশ্রণকে আলাদা করতে পারি, নুন জলের মিশ্রণকে, চিনির জলীয় দ্রবণকে, লবণের জলীয় দ্রবণকে এবং তুতের জলীয় দ্রবণ থেকে তুতে এবং জলকে কিন্তু আমরা আলাদা করতে পারি। মানে এখানে প্রত্যেকটাই দেখতে পাচ্ছ কে, একটা কঠিন পদার্থ, একটা তরল পদার্থ। লবণ কঠিন পদার্থ, জল তরল পদার্থ, তুতে কঠিন পদার্থ, জল তরল পদার্থ, এক্ষেত্রে চিনি কঠিন পদার্থ, জল তরল পদার্থ। তো কঠিন আর তরলের মিশ্রণকে কিন্তু আমরা খুব ইজিলি পাতন প্রক্রিয়ার সাহায্যে পৃথক করতে পারি। তাহলে যদি জল অ্যালকোহল হয়, সবসময় যে কঠিন তরলই মিশে থাকবে তার কোনো কথা তো নেই, তরলও তো মিশে থাকতে পারে। এই পাতন প্রক্রিয়ার সাহায্যে তরলকেও আলাদা করা যায়, কিন্তু তার 1 নম্বর শর্ত হচ্ছে এই তরল দুটোর মধ্যের স্ফুটনাঙ্কের পার্থক্য গ্রেটার দ্যান 30 ডিগ্রি হতে হবে। তাহলে এই পাতন প্রক্রিয়ার সাহায্যে আমরা কিভাবে তরলের মিশ্রণগুলোকে আলাদা করব। তরলের যদি কোনো মিশ্রণ থাকে, দুটো তরল মিশে রয়েছে, ঠিক আছে, ধরলাম জল আর অ্যালকোহল, তো জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক হচ্ছে 65 ডিগ্রি। তো খেয়াল করো, তো এদের মধ্যে যে ডিফারেন্সটা, স্ফুটনাঙ্কের ডিফারেন্সটা গ্রেটার দ্যান 30 ডিগ্রির, মানে মোটামুটি 30 ডিগ্রির কাছাকাছি, তাই তো, 30 ডিগ্রি, গ্রেটার দ্যান 30 ডিগ্রি। তো যে সমস্ত তরলের স্ফুটনাঙ্ক প্রথম কথা 30 ডিগ্রির অ্যাবাভ হবে, তো সেই দু রকমের তরলকে আমরা কিন্তু এই পাতন প্রক্রিয়া, মানে যেটা দেখালাম, সেই প্রক্রিয়ার সাহায্যে আলাদা করতে পারি। কিন্তু সেই প্রক্রিয়াটা কিন্তু অতটাও ভালো প্রক্রিয়া হবে না। কারণ কি, আচ্ছা প্রথম কথা কিভাবে করি সেটা একবার দেখে নিই। একই ডায়াগ্রাম, ঠিক আছে, এখানে এই ডায়াগ্রামটা দিয়ে চলো বোঝাচ্ছি, আগেরটা তো নুন আর জল দিয়ে বোঝানো ছিল। তো ধরো তোমাকে জল আর অ্যালকোহলের তোমার মিশ্রণ দিয়েছে, ঠিক আছে, তো জল আর অ্যালকোহলের মিশ্রণ দিয়েছে, তারপরে তুমি খেয়ে নেবে না, একদম খেয়ে নেবে না। তো তুমি কি করবে, ওটাকে আলাদা করবে। কিভাবে আলাদা করবে, তো আলাদা করার জন্য তোমাকে এই পাতন ফ্লাক্স নিতে হবে। এবং আমরা কি দেখলাম, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি, আমি কি বললাম, দুটো তরলের স্ফুটনাঙ্কের ডিফারেন্স, তারা লিখে দিই, দুটি মিশ্রিত তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য গ্রেটার দ্যান 30 ডিগ্রি হতে হবে। তো আমি ধরলাম যে এখানে তোমার জল রয়েছে, জলের স্ফুটনাঙ্ক 100, আর এখানে অ্যালকোহল রয়েছে, মিথাইল অ্যালকোহল রয়েছে, যার স্ফুটনাঙ্ক হচ্ছে, মিথাইল অ্যালকোহল সংকেত দিয়ে লিখছি, ঠিক আছে, CH3 OH, এটার স্ফুটনাঙ্ক হচ্ছে প্রায় 65 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এবার এদেরকে কি করে আমরা পাতন প্রক্রিয়া আলাদা করব, সেম প্রসেস, এরকম একটা থার্মোমিটার কানেক্টেড থাকবে, এটার মধ্যে আমি জল আর অ্যালকোহলকে দেব, আমি আস্তে আস্তে হিট করতে থাকবো। এবার বলো কোনটা বেশি উদ্বায়ী, কোনটা কম উদ্বায়ী। আমি কি বলেছিলাম, যে পদার্থের স্ফুটনাঙ্ক যত কম তার উদ্বায়িতা তত বেশি। কি বললাম, যে পদার্থের স্ফুটনাঙ্ক যার যত কম সেটি তত বেশি উদ্বায়ী।
মানে উদ্বায়ী মানে সে তত বেশি বাষ্পীভূত হতে পারে। তাহলে এখানে জল আর অ্যালকোহলের মধ্যে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কম, তাহলে অ্যালকোহলটা বেশি উদ্বায়ী। তাহলে আমি যখন হিট করতে শুরু করব তখন আমি দেখবো থার্মোমিটারের টেম্পারেচারটা প্রায় 60 ডিগ্রিতে পৌঁছে গেছে। তখন কে ফুটতে মানে কে বাষ্পীভূত হতে শুরু করবে? অফকোর্স অ্যালকোহলটা বাষ্পীভূত হতে শুরু করবে। তো এখান থেকে এখন কি হবে? অ্যালকোহলটা বাষ্পীভূত হবে এবং হয়ে হয়ে এই পাইপের মধ্যে গিয়ে লিবিক শীতকের মধ্যে দিয়ে যাবে। আমি এখান থেকে সেম করব, কোল্ড ওয়াটার পাঠাবো, এখান থেকে ওই বাষ্পটা এই কোল্ড ওয়াটারের সংস্পর্শে এসে লিনতাপ বর্জন করবে এবং সেটা সেই অ্যালকোহলটা কি হবে? ঘনীভূত হবে, তরলের বিন্দুতে পরিণত হবে এবং সেটা গ্রাহক পাত্রে জমা হবে। ঠিক আছে, তো এইভাবে আমি দেখবো যখন 65 ডিগ্রি 70 ডিগ্রিতে পৌঁছে গেছে, তার মানে বুঝে নেব যে তার মানে অনেক পরিমাণ, যে পরিমাণ অ্যালকোহল ছিল সব অ্যালকোহলই প্রায় এই গ্রাহক পাত্রে বাষ্পীভূত হয়ে জমা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি গ্রাহক পাত্রকে সরিয়ে নেব। তো গ্রাহক পাত্রকে সরিয়ে নিলে যে বাকি যে জলটা পড়ে থাকবে, জল আর অ্যালকোহল ছিল, তো অ্যালকোহল পুরোটা চলে গেল গ্রাহক পাত্রে। তাহলে এখন এটার মধ্যে কি পড়ে রয়েছে? জল পড়ে রয়েছে। এবং আমি যদি সেই জলের মধ্যেও যদি কোনো অশুদ্ধি মিশে থাকে, ধরলাম জলের মধ্যে NaCl মিশে থাকলো, তখন আমি আবার কি করব? কন্টিনিউয়াস হিট দিতেই থাকবো এবং দেখবো টেম্পারেচার প্রায় যখন 100 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে, তখন এবার কি হতে শুরু করবে? জলটা বাষ্পীভূত হতে শুরু করবে। জলটা আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে এই লিবিক শীতকের মধ্যে দিয়ে আসবে। আমি একটা অন্য গ্রাহক পাত্র নিয়ে নেব, যার মধ্যে সেই জলটা আবার ফোটা ফোটা হয়ে পড়ে যাবে এই গ্রাহক পাত্রে। আবার গ্রাহক পাত্র সরিয়ে নেব এবং দেখবো এই পাতন ফ্লাক্সে যদি কোনো অশুদ্ধি থেকে থাকে, সেটা লবণ হোক, যাই থাকুক, বালি ঠালি থাকুক, যাই থাকুক, সেটা এই পাতন ফ্লাক্সে পড়ে থাকবে। আর আলাদা আলাদা দুটো গ্রাহক পাত্রে আমার অ্যালকোহল আর জলের মিশ্রণটা আলাদা হয়ে যাবে। কিন্তু এটা ঠিকঠাক পাতন প্রক্রিয়া হলো, কিন্তু তুমি কি গ্যারান্টি সহকারে বলতে পারবে যে যখন অ্যালকোহলটা 65 টু 70 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি ধরে নিচ্ছি সব অ্যালকোহল চলে গেছে, তো এরকম তো হতেই পারে যে না সব অ্যালকোহল যায়নি, কিছু অ্যালকোহল তখন এখানে পড়ে থাকছে, বা ওই 65 ডিগ্রি সেন্টিগ্রেডে সম্পূর্ণ যে শুধু অ্যালকোহলটাই বাষ্পীভূত হয়েছিল, তার মধ্যে কোনো জলের অণু বাষ্পীভূত হয়নি, এরকম কিন্তু কোনো তুমি গ্যারান্টি দিতে পারবে না। তো তার মানে এই যে পাতন প্রক্রিয়া, যেটার সাহায্যে আমরা দুটো তরলকে, সেটা ভিন্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরলকে আলাদা করছি, সেটা যে একদম পারফেক্ট প্রক্রিয়া সেটা কিন্তু আমি বলতে পারবো না। ঠিক আছে, তো তার জন্য কি করতে হয়? তখন এই যে আমরা দুটো গ্রাহক পাত্র আলাদা আলাদা করে পেলাম, তো তখন বারবার এই পাতন প্রক্রিয়াটা করতে হয়। যদি বারবার করো, তো তারপরে একটা টাইমে দেখবে যে হ্যাঁ তাহলে 100%ই তোমার জল আর অ্যালকোহলটা আলাদা হয়ে গেছে। মানে তখন তোমাকে বেশ 2-3 বার পাতন প্রক্রিয়াটা করতে হবে এবং করার পরে এরকম ভাবেই তোমাকে জল আর অ্যালকোহলটাকে সেপারেট করতে হবে। প্রথমবার প্রসেসেই তুমি কখনোই 100% বলতে পারো না যে হ্যাঁ পুরো অ্যালকোহলটাই এখানে চলে এসছে, পুরো জলটাই ওখানে পড়ে রয়েছে, এরকম তুমি গ্যারান্টি সহকারে বলতে পারবে না। তো মেনলি এই পাতন প্রক্রিয়ার সাহায্যে দুটো তরল যাদের টেম্পারেচার বা বয়লিং পয়েন্টের ডিফারেন্সটা অ্যাবাভ 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাদেরকে আমরা খুব ইজিলি প্রসেসে আলাদা করতে পারি। ঠিক আছে, কিন্তু যাদের স্ফুটনাঙ্কের ডিফারেন্স 30 ডিগ্রি থেকে কম, তাদেরকে আলাদা করা যাবে না তাদের আলাদা করা। তো তাদেরকে আমরা কি করব? তাদেরকে আমরা পাতন প্রক্রিয়ায় আলাদা করব না, তাদেরকে আমরা আংশিক পাতন প্রক্রিয়ায় আলাদা করব। তো পাতন প্রক্রিয়াটার একবার আমি এখানে দেখে নিই, আমি স্লাইডে লিখে দিয়েছি যে কি করে পাতন প্রক্রিয়ার সাহায্যে দুটি মিশ্রণীয় তরলকে আলাদা করব যাদের টেম্পারেচার ডিফারেন্সটা অ্যাবাভ, টেম্পারেচার ডিফারেন্স মানে যাদের বয়লিং পয়েন্টের ডিফারেন্সটা অ্যাবাভ 30 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকবে। তো প্রসেস তো আমি দেখিয়ে দিলাম, বলে দিলাম। এবং মনে রাখতে হবে দুটো রকমের শর্ত। এক হচ্ছে পাতন প্রক্রিয়ায় যদি দুটো তরলকে আলাদা করতে চাই, প্রথম শর্ত হচ্ছে তাদের বয়লিং পয়েন্টের বা স্ফুটনাঙ্কের ডিফারেন্সটা অ্যাবাভ 30 ডিগ্রি হতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তারা যাতে তাপের প্রভাবে বিয়োজিত না হয়ে যায়। এমন না তাপ দিলাম ফলে অ্যালকোহলটা ভেঙেই গেল, মানে বিয়োজিত হয়ে গেল, তো সেটা করলে কিন্তু হবে না। মানে বিয়োজিত হলেও হবে না, এমন নয় যে তারা উদ্বায়ী হয়ে যাচ্ছে, কোনো উদ্বায়ী পদার্থকে পাতন প্রক্রিয়ায় আলাদা করা যায় না। উদ্বায়ী হলেও হবে না, বিয়োজিত হলেও হবে না, এবং 30 ডিগ্রির থেকে কম থাকলে কিন্তু হবে না। কারণ 30 ডিগ্রি থেকে যদি কম থাকে না ডিফারেন্স, তাহলে কিন্তু ওই আমি ধরে নিচ্ছি যে এ আর বি দুটো তোমার দুটো তরল পদার্থ মিশে রয়েছে এবং দুটোর মধ্যে স্ফুটনাঙ্কের পার্থক্য হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন কি হবে? যখন এ আর বি, যখন বি ধরলাম এরকম ধরো রয়েছে,
ধরে নিচ্ছি একটা পাতন ফ্লাক্স রয়েছে যার মধ্যে এ এবং বি দুটো এরকম তরল মিশে রয়েছে, যেখানে এ এর স্ফুটনাঙ্ক ধরলাম 90 ডিগ্রি সেন্টিগ্রেড আর বি এর স্ফুটনাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমি এখানে হিট করছি, তো ভালো কথা। তো যখন বি 80 ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি থাকবে তখন বিটা এরকম বাষ্পীভূত হতে শুরু করবে, কিন্তু তুমি তখন কিন্তু এর এর খুব কাছাকাছি, তো তখন কিন্তু এ সমান তালে বাষ্পীভূত হতে শুরু করবে। তো তার জন্য স্ফুটনাঙ্কের ডিফারেন্স কিন্তু একটা নির্দিষ্ট থাকা দরকার, না হলে কি প্রবলেম হবে, এও বাষ্পীভূত হবে বিও বাষ্পীভূত হবে, একই সাথে কিন্তু গ্রাহক পাত্রে জমা হয়ে যাবে। তাহলে আমরা যেটার কারণে যেটাকে আলাদা করতে চাইছি সেটা কিন্তু সেই সেই যে আমাদের ইন্টেনশনটা কিন্তু ফুলফিলই হবে না। তো তাই জন্যই কিন্তু স্ফুটনাঙ্কের ডিফারেন্সটা অত বেশি থাকা উচিত। তো এই হচ্ছে ব্যাপার, যে তাহলে প্রথম অবস্থায় হিট করার সাথে সাথে কম যে স্ফুটনাঙ্ক বিশিষ্ট পদার্থ, অর্থাৎ যেটা তোমার বেশি উদ্বায়ী, সেটা আগে উদ্বায়ী হয়ে যাবে, সেটা আগে বাষ্পীভূত হয়ে গিয়ে গ্রাহক পাত্র জমা হয়ে যাবে। তার পরবর্তীকালে যার স্ফুটনাঙ্ক বেশি, অর্থাৎ যেটা কম উদ্বায়ী, সেটা বাষ্পীভূত হবে। ঠিক আছে, এইভাবে আমরা সেপারেট করব এবং এই পদ্ধতির সাহায্যে আমরা কাদেরকে আলাদা করতে পারি? অ্যাসিটোন, দেখো অ্যাসিটোন এবং জলের মিশ্রণ দেখতে পাচ্ছ, অ্যাসিটোনের বয়লিং পয়েন্ট হচ্ছে 56 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জলের বয়লিং পয়েন্ট তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু অ্যাসিটোন জলের মিশ্রণকে আলাদা করতে পারি, হেক্সেন এবং টলুইনের মিশ্রণকে আলাদা করতে পারি, কিন্তু এবং আরো রয়েছে বেনজিন এবং নাইট্রোবেনজিনের মিশ্রণকে আলাদা করতে পারি। এই উদাহরণগুলো না খুব ভালো করে মনে রাখবেন, যে এদেরকে কোনটাকে কোন কোন পদ্ধতিতে সাহায্যে আলাদা করা যায়। তো এই উদাহরণগুলো থেকে তোমাদের এমসিকিউ আসে, শর্ট কোশ্চেন আসে, তো তোমরা কিন্তু এই উদাহরণগুলোকে ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তো যাদেরই দেখছো বয়লিং পয়েন্টের ডিফারেন্স অ্যাবাভ 30 ডিগ্রি, তাদেরকে আমরা তোমার নর্মাল ডিস্টিলেশন প্রসেস অর্থাৎ পাতন প্রক্রিয়ার সাহায্যে আমরা সেপারেট করব। এবার যদি তোমার কোশ্চেন আসে, তা এটাতে কিন্তু কিছু অনেক সীমাবদ্ধতাও রয়েছে, যে তোমার সম্পূর্ণভাবে একবারেই তোমাকে আলাদা করে দিতে পারবে এমন নয়, ওটাকে বারবার করতে হবে। তো এটাতে কিছু অবস্টাকলস বি আছে, কারণ হচ্ছে অনেক সময় ওই কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট পদার্থের উদ্বায়ী হওয়ার সময় ওই বেশি স্ফুটনাঙ্ক বিশিষ্ট পদার্থটা অর্থাৎ অ্যালকোহলের সাথে সাথে অনেক সময় দেখা যাচ্ছে জলও চলে যাচ্ছে, তো সেটা একটা ডিফিকাল্টিস। তো সেই ডিফিকাল্টিস দূর করার জন্য এই প্রক্রিয়াটাকে আমাকে বারবার যদি করি, তাহলে আমরা ওটাকে সেপারেট করতে পারবো। কিন্তু এমন তো হতেই পারে যে বেশ কিছু এমন তরল রয়েছে যাদের স্ফুটনাঙ্কের ডিফারেন্স তোমার 30 ডিগ্রির ওপরে নয়, হতেই তো পারে। তো তাদেরকে তো আমরা পাতন প্রক্রিয়ায় আলাদা করতে পারছি না। তাদেরকে আমরা কোন প্রসেসের সাহায্যে আলাদা করব? তাদেরকে আমরা আংশিক পাতন প্রক্রিয়ার সাহায্যে বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন প্রসেসের সাহায্যে আলাদা করব। তো তার জন্য আমরা কি করব? তার জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো তোমার অ্যাসিটোন আর আমি নিই অ্যালকোহলের। ধরলাম অ্যাসিটোন রয়েছে, অ্যাসিটোন যার বয়লিং পয়েন্ট হচ্ছে 56 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমি নিলাম মিথাইল অ্যালকোহল। যার বয়লিং পয়েন্ট, বিপি মানে ব্লাড প্রেশার না, ঠিক আছে, বয়লিং পয়েন্ট, যার বয়লিং পয়েন্ট হচ্ছে 65 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এদের দেখো টেম্পারেচার যে ডিফারেন্সটা অর্থাৎ বয়লিং পয়েন্টের যে ডিফারেন্সটা সেটা প্রায় 9 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। তাহলে এদেরকে তো আমরা পাতন প্রক্রিয়া আলাদা করতে পারবো না, এদেরকে আমরা কোন প্রক্রিয়া আলাদা করব? আংশিক পতন প্রক্রিয়া আলাদা করব। তো তার জন্য আমাদের কি করতে হবে? আংশিক পাতনের জন্য এরকম একটা, প্রথম কথা এরকম একটা ফ্লাক্স নিতে হবে, এবং এবং এই যে ফ্লাক্সটার সাথে একটা এরকম খাঁচকাটা খাঁচকাটা ডিভাইস যুক্ত আছে না, এটাকে বলা হয় পাতন স্তম্ভ। এটাকে আমরা কি বলি? এই যেটা লেখা এরকম খাঁচকাটা খাঁচকাটা রয়েছে, এই যে এরকম একটা খাঁজ রয়েছে, এরকম রয়েছে, এই পাত্রটাকে আমরা বলি পাতন স্তম্ভ। অনেক সময় দেখা যায় এই খাঁচকাটা খাঁচকাটা না থেকে এইরকম, দাঁড়াও আমি ছবিটা আনিনি, সরি, কি আর করা যাবে। তো এরকম দেখা যায় যে এটার মধ্যে এরকম একটা টিউবের মতো রয়েছে এবং টিউবের মধ্যে প্রচুর মার্বেল দেওয়া রয়েছে, কাচের গুলি এরকম ঢোকানো রয়েছে। এরকমও থাকতে পারে পাতন স্তম্ভটা, অথবা এরকম মোটা টিউব রয়েছে, টিউবের মধ্যে অনেক কাচের গুলি রাখা রয়েছে, তো ওরকমও থাকতে পারে। অর্থাৎ এখানে কাচের গুলি দিয়ে ভর্তি করা পাতন স্তম্ভ থাকতে পারে, বা এরকম খাঁচকাটা খাঁচকাটা পাতন স্তম্ভ থাকতে পারে, এবং এটার সাথে একটা থার্মোমিটার কানেক্টেড রয়েছে, এবং একইভাবে এই যে একটা প্রান্ত এরকম লিবিক শীতকের মধ্যে দিয়ে রয়েছে, এবং সেটাকে আমরা গ্রাহক পাত্রে, এই সাইডটাকে আমরা গ্রাহক পাত্রে নিচ্ছি। এবার কি করব?
সেম ভাবে এখানে তোমাদের কে মিশ্রিত আছে মিথাইল অ্যালকোহল এবং অ্যাসিটনের এখানে দ্রবণ মিশ্রণটা নেওয়া হয়েছে। কি করব, আমি হিট করব। আমি দেখতেই পাচ্ছি যে অ্যাসিটনের বয়লিং পয়েন্ট কত 56°C। তো যখন দেখতে পাবো যে টেম্পারেচারটা প্রায় 50 to 56 এর কাছাকাছি চলে আসছে, তখন তার মানে এই যে অ্যাসিটনটা, এই অ্যাসিটনটা হচ্ছে কি, এর স্ফুটনাঙ্ক কম, তাহলে এটা বেশি উদ্বায়ী। তার মানে আমি লিখতে পারি যে অ্যাসিটনটা হচ্ছে বেশি উদ্বায়ী, মানে খুব তাড়াতাড়ি উদ্বায়ী হয়ে যায়, বাষ্পীভূত। সবার আগে বাষ্পীভূত কি হবে, অ্যাসিটন হবে। আর মিথাইল অ্যালকোহলের যেহেতু স্ফুটনাঙ্কটা বেশি, তো তাই জন্য এটা কি হবে, কম উদ্বায়ী, মানে ওটা দেরিতে উদ্বায়ী হবে, বাষ্পীভূত হবে কিন্তু তার পরে, অ্যাসিটনের পরে। তো কি ঘটছে, এখান থেকে অ্যাসিটনের বাষ্প 56° যখনই টেম্পারেচার পৌঁছালো, অ্যাসিটনের বাষ্পটা এখান থেকে উঠতে শুরু করলো। এবার তোমাদের তখন মনে হবে, দেখো টেম্পারেচার ডিফারেন্স তো খুব একটা বেশি নেই, 56 আর 65। তো যে শুধুমাত্র যে এখান থেকে অ্যাসিটনই যাবে এমন নয়, এখানের মধ্যে বাষ্পটার মধ্যে কিন্তু এই মিথাইল অ্যালকোহলের বাষ্পটাও মিশে রয়েছে। কিন্তু কথা হচ্ছে মেন খেলটা দেখাবে হচ্ছে এই স্তম্ভটা। এই স্তম্ভটার ক্ষেত্রে দেখো এই যে খাঁচকাটা প্রান্তগুলো নেওয়া হয়েছে না, এই খাঁচকাটা প্রান্তগুলোর নেওয়ার মানেটা কি, কেন আমি ফালতু একটা খাঁচকাটা প্রান্ত নেবো, বা কেন আমি কাচের গুলি নেওয়া তোমার পাতন স্তম্ভকে আমি ইউজ করব। তো কি করছে, এই খাঁচকাটা প্রান্তগুলোর দেখো ক্ষেত্রফল বাড়াচ্ছে। যখনই অ্যাসিটনটা বাষ্পীভূত হয়ে ওপরে উঠছে, তার সাথে সাথে মিথাইল অ্যালকোহল ওপরে উঠছে। এই যে মিথাইল অ্যালকোহলের বয়লিং পয়েন্টটা 65°C, তার মানে এখন আমি টেম্পারেচার 56 এর কাছাকাছি রেখেছি। তো তার মানে এই মিথাইল অ্যালকোহলটা এই যে বেশি ক্ষেত্রফল যুক্ত জায়গার সাথে সংস্পর্শে এসে ও কি করবে, খুব তাড়াতাড়ি লিনতাপ বর্জন করে দেবে। মানে বাষ্পীভূত হয়ে মিথাইল অ্যালকোহল উঠছিল, এর ওপরে অনেক বড় কাচের গুলি রাখা রয়েছে। এই কাচের গুলি বা এই যে খাঁচকাটা প্রান্তগুলোর কি করছে, ও সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ ওই কাচের গুলির মধ্যে দিয়ে যখন মিথাইল অ্যালকোহলের বাষ্প যেতে চাইবে, কাচের গুলি তো তুলনামূলকভাবে ঠান্ডা, তাই না? তো স্বাভাবিকভাবে ওই মিথাইল অ্যালকোহলটা কাচের গুলির সংস্পর্শে আসার সাথে সাথে কি হয়ে যাবে, ওর লিনতাপটা বর্জন করবে এবং ঘনীভূত হবে, এবং কি হবে, মিথাইল অ্যালকোহলটা পুনরায় আবার নিচের দিকে চলে আসবে, মানে নিচের দিকে সে আবার পাত্রে চলে আসবে। কিন্তু অ্যাসিটনের বা বয়লিং পয়েন্টটা 56°C, ও কিন্তু আরামসে, কারণ নিচের থেকে তো কন্টিনিউয়াস হিট দিতেই আছি, আমি তো 56° টেম্পারেচার দিতেই আছি নিচের থেকে। ও কিন্তু নিচে ওই কাচের গুলির সংস্পর্শে এসে বা বেশি ক্ষেত্রফল যুক্ত খাঁচকাটা প্রান্তের সংস্পর্শে এসে লিনতাপ বর্জন করবে না, কারণ পেছন থেকে তো একটা খোঁচা আসছে, তাপ তো আসছে। ও বলবে আমার তো বয়লিং পয়েন্ট এটাই ভাই, তো আমাকে তো উঠতেই হবে, যতই আমি কাচের গুলির সংস্পর্শে আসি না কেন। ও কিন্তু ওই কাচের গুলির মধ্যে দিয়ে বা এই খাঁচকাটা প্রান্তের মধ্যে দিয়ে অ্যাসিটনটা আরামসে বাষ্পীভূত হয়ে এই লিবিক শীতকের মধ্যে দিয়ে পৌঁছে যাবে। এবং আমি এখান থেকে একইভাবে ঠান্ডা জলের প্রবাহ করব, ঠান্ডা জলের সংস্পর্শে এসে অ্যাসিটনটা ঘনীভূত হবে এবং সেটা এই গ্রাহক পাত্রে জমা পড়বে। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে মেন এই পাতন স্তম্ভর কাজটা কি, পাতন স্তম্ভর কাজ হচ্ছে যেটা কম উদ্বায়ী, অর্থাৎ যেটার স্ফুটনাঙ্ক বেশি, সেই তরলটাকে ঘনীভূত করে পুনরায় পাতন ফ্লাক্সে পাঠিয়ে দেওয়ার কাজটাই হচ্ছে এই খাঁচকাটা টার্মিনাল বা এই পাতন স্তম্ভটার মেন কাজ। এটাকে কেন রাখা হয়েছে, এটার মধ্যে অনেক সময় গুলি রাখা থাকে, অনেক কাচের গুলি রাখা থাকে। এইটার কাজটা কি, এটার কাজ হচ্ছে যখন বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভবনের সময় তখন অ্যাসিটনও যাচ্ছে, মানে দু রকমের তরলই বাষ্পীভূত হয়ে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে একটা বেশি উদ্বায়ী, একটা কম উদ্বায়ী। তো যেটা বেশি উদ্বায়ী, যার স্ফুটনাঙ্ক কম, অর্থাৎ অ্যাসিটন, ও কিন্তু কাচের গুলি ভেদ করে, ও যতই স্ফুটনাঙ্ক মানে কম হোক না কেন, তখন তো আমি 56° টেম্পারেচার দিতেই আছি, তো ও কিন্তু ওই কাচের গুলি ভেদ করে আরামসে উপরে উঠে যাচ্ছে। কিন্তু যখন কম উদ্বায়ী পদার্থ অর্থাৎ মিথাইল অ্যালকোহলটা কাচের গুলি ভেদ করে উঠতে চাইছে, ও কিন্তু ওর তো বয়লিং পয়েন্ট 56° না, ওর তো বয়লিং পয়েন্ট 65°C, কিন্তু কোনো কারণে তাপের প্রভাবে ও বাষ্পীভূত হয়ে গেছিল। তো তখন ওই ঠান্ডা কাচের বলগুলোর বা এই বড় ক্ষেত্রফল বিশিষ্ট খাঁচকাটা প্রান্তের সংস্পর্শে এসে পুনরায় সে ঘনীভূত হয়ে আবার নিচের দিকে অর্থাৎ পাতন ফ্লাক্সে ফিরে আসে। তো এটাই হচ্ছে আংশিক পাতনের মেন ফান্ডা।
এবার কথা হচ্ছে তা বলে কি কিছুই যাবে না? কিছু তো মিথাইল অ্যালকোহল বলবে, আমরা না, আমরা ঢিট আছি, আমরা যাবই, যতই আমার কাচের গুলি থাকুক, যতই খাঁজকাটা প্রান্ত থাকুক, কিছু পরিমাণ তো যাবেই। তার মানে এমন নয় যে একবার প্রসেসটা করার পরই সম্পূর্ণ 100% অ্যাসিটোন আমি আলাদা করে নিলাম আর 100% মিথাইল অ্যালকোহল এখানে পড়ে থাকলো, এরকম কিন্তু হবে না। তো এই প্রসেসটাও কিন্তু বেশ 2-3 বার প্রসেসটা করতে হয়। এবং ধরে নিলাম প্রথম প্রসেসে প্রথমবারের কি হলো 75% অ্যাসিটোন এখানে পাওয়া গেল, গ্রাহক পাত্রে পাওয়া গেল, তখন এখানে 25% মিথাইল অ্যালকোহল, মানে তখনও মানে এই যে গ্রাহক পাত্রটা, তখন দেখা গেল ধরে নিচ্ছে 75% অ্যাসিটোন পাওয়া যাচ্ছে আর 25% অ্যালকোহল রয়েছে। আবার কি করব, আবার এই যে মিশ্রণটাকে আবার আমি আংশিক পাতন করব। আবার করার পরে তখন দেখবো যে 95% অ্যাসিটোন পাওয়া যাচ্ছে, 25% মিথাইল অ্যালকোহল পাওয়া যাচ্ছে। আবার করব, অর্থাৎ 2-3 বার প্রসেসটা করার পর, এই একই প্রসেস 2-3 বার করার পর দেখবো আমরা 100% অ্যাসিটোনকে আলাদা করতে পারছি আর 100% মিথাইল অ্যালকোহলকে আলাদা করতে পারছি। এই প্রসেসটা যদি তুমি অবলম্বন করো, আমরা কিন্তু তাহলে কম স্ফুটনাঙ্কের ভিন্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট, কম যে ওদের মধ্যে ডিফারেন্স কম থাকা সত্ত্বেও সেই ধরনের মিশ্রণকেও কিন্তু আমরা আংশিক পতন প্রক্রিয়ার সাহায্যে পৃথক করতে পারি। আশা করি তোমাদের আংশিক পতন প্রক্রিয়াটা বোঝা গেছে। তাহলে এখানে দেখো আংশিক পাতন প্রক্রিয়ার ব্যবহারিক, এখানে আমি নীতি লিখে দিয়েছি, এটা তোমাদের বইতেও রয়েছে, যে পদ্ধতিতে দুটি ভিন্ন স্ফুটনাঙ্কের তরলের মিশ্রণকে উত্তপ্ত করে কম, অফকোর্স ভিন্ন স্ফুটনাঙ্কের তরল যেটা তোমার লেস দ্যান 20 ডিগ্রি থেকে, আমি কোনো জায়গায় 10 থেকে 20 লেখা থাকে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের ডিফারেন্স যাদের, স্ফুটনাঙ্কের ডিফারেন্স যাদের, তাদেরকে কিন্তু আংশিক পাতন প্রক্রিয়ার সাহায্যে পৃথক করা যায়। আর যদি অ্যাবাভ 30 ডিগ্রি হয় তাহলে আমাদের নর্মাল পাতন প্রক্রিয়ায় ইউজ করে নেব। তো উত্তপ্ত করে কম স্ফুটনাঙ্কের বাষ্পীভূত করে ওই বাষ্পকে পুনরায় শীতল করে তরলে পরিণত করার যে পৃথক করার পদ্ধতি, সেটাকে আমরা আংশিক পাতন পদ্ধতি বলবো। এবং তার নীতি, ব্যবহারিক তোমার কিভাবে পদ্ধতিটা করা হচ্ছে আমরা দেখে নিলাম। এবং এটার সাহায্যে আমরা কোন কোন পদার্থকে আলাদা করতে পারি, আলকাতরা বেনজিনকে পৃথক করতে পারি পেট্রোলিয়ামের মধ্যে থাকা বিভিন্ন পদার্থকে, যেমন ন্যাপথা, ক্রুড অয়েল, অর্থাৎ পেট্রোলিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট, পেট্রোলিয়াম থেকে পেট্রোল, কেরোসিন, ন্যাপথা, ডিজেল প্রভৃতিকে আলাদা করা হয় আংশিক পাতন প্রক্রিয়ার সাহায্যে। অর্থাৎ আমাদের যে মাটির তলায় যে পেট্রোলিয়াম পাই, যেটাকে আমরা তরল সোনা বলি, তো পেট্রোলিয়ামের মধ্যে অনেক ধরনের পদার্থ মিশে রয়েছে, তোমার কেরোসিন মিশে রয়েছে, ডিজেল মিশে রয়েছে, পেট্রোল রয়েছে, ক্রুড ন্যাপথা রয়েছে, যেটাকে বলছে ক্রুড অয়েল রয়েছে, অনেক ধরনের পদার্থ এক জায়গায়, যেটাকে আমরা মাটির তলায় একসাথে পাওয়া যাচ্ছে। তো আমাদের তো সেপারেট করতে হয়। কেরোসিনকে কোনো একটা জায়গায় ইউজ হবে, কেরোসিন আমরা যে স্টোভ জ্বালাতে রান্নার কাজে ইউজ করব, পেট্রোলকে আমরা গাড়িতে ইউজ করব, ডিজেলকে গাড়িতে ইউজ করব, ন্যাপথাকে অন্য কাজে ইউজ করব, ন্যাপথলিন হিসাবে ইউজ করব সেটাকে। তো বিভিন্ন কাজে বিভিন্ন রকমের পদার্থকে ইউজ করতে হবে। তো তাদেরকে পৃথক করব কিভাবে? এই আংশিক পাতন পদ্ধতির সাহায্যে এদেরকে আলাদা করা হয়। ঠিক আছে। এছাড়াও তরল বায়ু থেকে বিভিন্ন গ্যাসীয় উপাদান যেমন অক্সিজেন, আর্গন, নাইট্রোজেন, এদেরকে কিন্তু পৃথক করাও হয় এই আংশিক পাতন প্রক্রিয়ার সাহায্যে। ক্লিয়ার? আর মনে রাখতে হবে এই আংশিক পাতন প্রক্রিয়াটা কিন্তু একবার করলে হয় না, বেশ 2-3 বার করার পরে কিন্তু এই পুরো দুটো তরলকে পৃথক করা, একদম 100% পৃথক করা পসিবল হয়। ঠিক আছে, তো চলো এখানে আমি এটা তোমাদের এই চার্টটা খুব ভালো করে মনে রাখবে, এটা তোমাদের বইতেও রয়েছে, যে আমরা পেট্রোল থেকে কোন কোন পদার্থ, পেট্রোলিয়াম থেকে আমরা কোন কোন পদার্থ আংশিক পাতন প্রক্রিয়ার সাহায্যে পৃথক করতে পারি। কি কি রয়েছে দেখো, পেট্রোলিয়াম গ্যাস, দেন গ্যাসোলিন, ন্যাপথা, কেরোসিন তেল, ডিজেল, লুব্রিকেটিং অয়েল, গ্রিজ অয়েল, প্যারাফিন মোম আর পিচ। এই এতগুলো পদার্থকে, 9টা পদার্থকে আমরা কিন্তু সেপারেট করতে পারি। আর প্রত্যেকটা পদার্থের আলাদা আলাদা ইউজ রয়েছে, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে ইউজ করা হয়। যেমন আমি যদি বলি পেট্রোলিয়াম গ্যাস আমরা কি জানি যে জ্বালানি, রান্নার কাজে ইউজ করা হয়, রান্না জ্বালানি রূপে কিন্তু এলপিজি হিসাবে আমরা মানে রান্নার দৈনন্দিন জীবনে আমরা ইউজ করি। দেন গ্যাসোলিন কোথায় ইউজ হয়? মোটর গাড়ির জ্বালানি রূপে ইউজ করা হয়। ঠিক আছে। এবং তাদের দেখো, খেয়াল করে দেখো প্রত্যেকটার এখানে কোন কোন টেম্পারেচারে এটাকে সংগ্রহ করা হয় সেটাও কিন্তু লেখা রয়েছে। নেক্সট, এই টেম্পারেচার যদি তোমরা মনেও না রাখো কোনো দরকার নেই, কিন্তু
কোন কোন পদার্থগুলোকে পেট্রোলিয়াম থেকে পেতে পারি সেই নাম, এবং তারা কোথায় কোথায় ব্যবহার হয় এটা খুব ভালোভাবে মনে রাখবে। অর্থাৎ এই চার্টটাকে তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? যেমন এখানে দেখা হচ্ছে, দেখো ন্যাপথা। ন্যাপথা কোথায় ইউজ হয়? পলিথিন, পলিয়েস্টার প্রস্তুতিতে বা কোনো কোনো জায়গায় ওষুধ প্রস্তুতিতে কিন্তু ন্যাপথাকে ইউজ করা হয়। নেক্সট কেরোসিন তেল। কেরোসিন তেলে তো জানোই, কেরোসিন তেল লম্ফ টম্ফতে আগেকার দিনে হেরিকেনে ইউজ করা হতো। দেন স্টোভ, রান্নার জ্বালানি রূপে ইউজ করা হয়। দেন রয়েছে ডিজেল, গাড়িতে ইউজ করা হয়, গাড়ির অয়েল হিসাবে, জ্বালানি রূপে। লুব্রিকেটিং তেল আমরা গ্রিজ অয়েল রূপে, অর্থাৎ কোনো জায়গায় ধরো ঘর্ষণ কমাতে, যে তোমার দোকানের শাটার গুলো দেখবে অনেক জং পড়ে যায়, তো সেগুলোতে আমরা গ্রিজ ইউজ করি, লুব্রিকেটিং অয়েল ইউজ করি, তো সেগুলো ঘর্ষণ কম করার জন্য ইউজ করা হয়। দেন গ্রিজ তো বলেই দিলাম। প্যারাফিন মোম কোথায় ইউজ হয়? মোমবাতি তৈরিতে প্যারাফিন মোম ইউজ করা হয়। পিচ, তোমার রাস্তা তৈরিতে পিচ ব্যবহার করা হয়। এগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা আংশিক পাতন প্রক্রিয়ার সাহায্যে পেট্রোলিয়াম থেকে আলাদা আলাদা করে ব্যবহার করি, ঠিক আছে? চল নেক্সট। তো আমাদের হয়ে গেল আংশিক পাতনের সীমাবদ্ধতা কি। অনেক সময় দেখা যায় যে ওই যে বললাম, অনেক সময় ওটা একবার করলে হয় না, 2-3 বার করে আংশিক পাতনটা করতে হয়। কিন্তু আর একটা সীমাবদ্ধতা রয়েছে, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি অ্যাজিওট্রপ মিশ্রণ। এটা খুব ইম্পর্টেন্ট। এই অ্যাজিওট্রপ মিশ্রণ ব্যাপারটা কি? ধরো আমি কোথায় দেখাবো, আমি এখানে দেখাই। সীমাবদ্ধতাটা কোথায় দেখালাম? এই যে ধরো তোমার কাছে এরকম একটা ফ্লাক্সের মধ্যে ইথাইল অ্যালকোহল রয়েছে, ইথাইল অ্যালকোহল এবং জল রয়েছে, ঠিক আছে? ইথাইল অ্যালকোহলও ধরলাম 50, মানে হাফ হাফ রয়েছে, এবং জলও 50% রয়েছে, ঠিক আছে? মানে তোমাকে এখানে দিয়েছে ইথাইল অ্যালকোহল আর জল দিয়েছে, তোমাকে বলেছে আলাদা করতে। তো ভালো কথা। তো মনে রাখবে ইথাইল অ্যালকোহলের বয়লিং পয়েন্ট হচ্ছে, আমরা দেখো লিখেই দিয়েছি অবশ্য, এই যে 78.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এর বয়লিং পয়েন্ট হচ্ছে 78.2 ডিগ্রি সেন্টিগ্রেড, আর জলের বয়লিং পয়েন্ট তো আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বুঝতেই পারছি এটাকে আমরা আংশিক পাতন প্রক্রিয়ার সাহায্যে আলাদা করব। এবং দেখলাম আংশিক পাতন প্রক্রিয়াতে আমরা আলাদা করেছি, মানে আমরা আলাদা শুরু করেছি, সেপারেট করছি, এবং দেখতে পাচ্ছি যে ঠিক আছে, ইথাইল অ্যালকোহলটা আস্তে আস্তে প্রথমে কেউ বাষ্পীভূত হবে, অফকোর্স ইথাইল অ্যালকোহল বাষ্পীভূত হবে। তো প্রথমে এরকম বাষ্পীভূত হয়ে যাচ্ছে ইথাইল অ্যালকোহল, হতে হতে তোমার লিবিক শীতকের মধ্যে দিয়ে ওটা গ্রাহক পাত্রে জমা হচ্ছে। তো এরকম করতে করতে দেখা গেল যে মানে আস্তে আস্তে ইথাইল অ্যালকোহল কমপ্লিট, এরকম যেতে 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 এটা এখন, কারণ বললাম কি যে প্রথমেই কিন্তু হবে না। প্রথম প্রসেসে দেখলাম যে 50%, তো ঠিক আছে, দেখলাম যে যে গ্রাহক পাত্রে পাওয়া গেল সেখানে এখন 70% ইথাইল অ্যালকোহল রয়েছে আর 30% জল রয়েছে, কারণ প্রথম প্রসেসেই কিন্তু আলাদা হয়ে যাবে এমন নয়। তো তারপরে সেকেন্ড প্রসেসে আমি কি দেখলাম, যে সেকেন্ড বার করলাম, তো সেকেন্ড বারে দেখলাম যে ওখানে 78% পাওয়া গেল আর বাকি 28% জল পাওয়া গেল। এরকম করতে করতে এমন একটা সময় আসবে যেখানে দেখা যাবে এখানে 90 একটা মিশ্রণ পাওয়া যাবে যেখানে 95.6% ইথাইল অ্যালকোহল রয়েছে, 95.6% ইথাইল অ্যালকোহল আছে দ্রবণটায়, এবং 4.4% জল রয়েছে, ঠিক আছে? আবার বলছি যে তোমার কাছে এরকম একটা পাত্র দিয়েছিল যেখানে জল আর ইথাইল অ্যালকোহল দিয়েছে এবং দুটোই হাফ হাফ দিয়েছে, 50-50 দিয়েছে, তোমাকে বলেছে আলাদা করতে। তো ভালো কথা, তুমি এবার আংশিক পাতন প্রক্রিয়া শুরু করেছো। তো প্রথম ধাপটায় দেখা গেল তুমি পেয়েছো 70% ইথাইল অ্যালকোহল পেয়েছো আর 30% জল পেয়েছো। তো তার মানে যে গ্রাহক পাত্রে যে জিনিসটা পেলে সেটা তো আর পিওর আলাদা হয়ে গেল না, ইথাইল অ্যালকোহলের সাথে জল তো মিশে রয়েছে, তোমাকে ইথাইল অ্যালকোহল আলাদা করতে বলেছে। তো এই প্রসেসটা হলো না, তোমাকে আবার ফার্দার করতে হবে। ফার্দার করার পর আমি ধরলাম এখানে চলো 80% ইথাইল অ্যালকোহল পাওয়া গেল, 20% জল পাওয়া গেল সেকেন্ড ধাপে। তার মানে এখনো পর্যন্ত 100% আলাদা হয়নি, মানে 100% ইথাইল অ্যালকোহলকে এখনো পাওয়া যাচ্ছে না। তারপরের ধাপে আমি ধরলাম, তারপরের একটা স্টেপ করলাম, যখন দেখতে পাচ্ছি 95.6% ইথাইল অ্যালকোহল রয়েছে আর 4% জল রয়েছে, ঠিক আছে? এবং তাহলে এখনো তো 100% আলাদা হয়নি, আবার নেক্সট স্টেপটা করতে হবে। তো নেক্সট স্টেপটা করার সময় তার মানে এখন কি রয়েছে দ্রবণে, 95.6% ইথাইল অ্যালকোহল রয়েছে আর 4.4% জলের মিশ্রণটা রয়েছে।
সেকেন্ড স্টেপ আবার যখন আমি করতে যাব, মানে 1 2 4th স্টেপে যখন আমি আংশিক পাতন পদ্ধতিটা করতে যাব, দেখবো ঘাপলা হয়ে গেছে। কিরকম ঘাপলা হলো, দেখবো যে এখন তোমার মাথায় কি আছে, সেম প্রসেস। সবার আগে 95% 95.6% তো ইথাইল অ্যালকোহল রয়েছে। তো তার মানে যেহেতু ইথাইল অ্যালকোহলের বয়লিং পয়েন্ট কম, তো স্বাভাবিকভাবে সেটাই আগে বাষ্পীভূত হবে। তো বাষ্পীভূত হয়ে সম্পূর্ণ ইথাইল অ্যালকোহলটা পৌঁছে যাবে গ্রাহক পাত্রে, আর এখানে ওই 4.4% জল আলাদা হয়ে থাকবে। এটাই তোমাদের নর্মাল চিন্তা ভাবনায় মনে হবে, কিন্তু ব্যাপারটা হবে না। এই যে মিশ্রণটা একটা নির্দিষ্ট একটা অনুপাতে মিশ্রিত রয়েছে, এই মিশ্রণটাকে বলা হয় অ্যাজিওট্রপ মিশ্রণ। এই মিশ্রণটার এমনই খেল যে এই দুটো একই টেম্পারেচারে বাষ্পীভূত হয়ে যায়। এই দুটোর মিশ্রণ তোমার 78.4 ডিগ্রি সেন্টিগ্রেডে দুটোই বাষ্পীভূত হয়ে যায়। এই দুটোই কি হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়। কি কি ঝামেলা, দুটোই যদি এই টেম্পারেচারে বাষ্পীভূত হতে শুরু করে, তা আমি সেপারেট করব কি করে? আমাদের তো ইথাইল অ্যালকোহল আর ইথাইল অ্যালকোহলটাকে আগে বাষ্পীভূত হওয়ার উচিত ছিল, কারণ ওর স্ফুটনাঙ্কটা কম, তো ওটা আগে যাবে, তারপরে জল বাষ্পীভূত হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে সার্টেন পার্সেন্টেজের যে একটা মিশ্রণ তৈরি হয়েছে, এটাকে আমরা বলি অ্যাজিওট্রপ মিশ্রণ। এই মিশ্রণটার বৈশিষ্ট্য হচ্ছে ওরা দুটোই একসাথে এই 78.4 ডিগ্রি সেন্টিগ্রেড, 78.2 ডিগ্রি হচ্ছে ইথাইল অ্যালকোহলের বয়লিং পয়েন্ট। তো কিন্তু দেখা যাচ্ছে 78.4 ডিগ্রি সেন্টিগ্রেডে যখনই আসছে, ও পুরো ইথাইল অ্যালকোহলও বাষ্পীভূত হয়ে যাচ্ছে, পুরো জলটাও বাষ্পীভূত হয়ে যাচ্ছে, একই সাথে বাষ্পীভূত হচ্ছে। তার ফলে এদের মিশ্রণকে আর পৃথক করাই যাবে না, এদের মিশ্রণটাকে আর পৃথক করা যাবে না, কখনোই যাবে না। এইরকম টাইপের মিশ্রণটাকে আমরা বলি অ্যাজিওট্রপ মিশ্রণ। শুধুমাত্র এই কেসেই এই ঘটনাটা ঘটে। এই রকম ঘটনাটা শুধুমাত্র ইথাইল অ্যালকোহল আর জলের মিশ্রণের ক্ষেত্রেই ঘটে, আদারওয়াইজ আর কোথাও ঘটে না। এবং এই মিশ্রণটাকে আমরা একদম স্পেসিফিক্যালি আমরা বলি অ্যাজিওট্রপ মিশ্রণ। আমি পরের এই দেখো লিখে দিয়েছি, এই অ্যাজিওট্রপ মিশ্রণ বা স্থির স্ফুটনাঙ্কি মিশ্রণ। স্থির স্ফুটনাঙ্কি কারণ কি? তার কারণ একটা স্ফুটনাঙ্কেই দুটোর আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল স্ফুটনাঙ্ক আলাদা থাকা সত্ত্বেও একটা নির্দিষ্ট রেশিওতে, নির্দিষ্ট পার্সেন্টেজে যখন এরা মিশ্রিত অবস্থায় রয়েছে, এদের স্ফুটনাঙ্কটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো তাই জন্য এই মিশ্রণটাকে আমরা বলছি অ্যাজিওট্রপ মিশ্রণ, যেই মিশ্রণকে আমরা আর আংশিক পাতনের সাহায্যে সেপারেট করতে পারি না। তো এটাই হচ্ছে আংশিক পাতনের সীমাবদ্ধতা। ঠিক আছে, এবারে তো হয়ে গেল আংশিক পাতন। তো ব্যবহারিক প্রয়োগও আমরা দেখে ফেললাম, সবই দেখে ফেললাম। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে সীমাবদ্ধতা আমরা বললাম যে যদি প্রথম সীমাবদ্ধতা হচ্ছে অ্যাজিওট্রপ মিশ্রণের সীমাবদ্ধতা রয়েছে, ওই মিশ্রণটাকে আর আমরা আলাদা করতে পারবো না আংশিক পাতনে। আরেকটা হচ্ছে যদি কোনো দুটো তরল একে অপরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে যায়, ওদেরকে আমরা কখনোই সেপারেট করতে পারবো না আংশিক পাতনের সাহায্যে। আরেকটা কি সীমাবদ্ধতা, যে যদি দুটো তরলের কোনো একটা তরল তাপ বিয়োজিত হয়ে যায়, মানে তাপ দেওয়ার ফলে ওটা বিয়োজিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ওটা ভেঙে যাচ্ছে, তো তাহলে ওই রকম টাইপের পদার্থকে আর আমরা কখনো সেপারেট করতে পারবো না। তো তাই জন্য এখানে দেখো লেখা রয়েছে যদি রাসায়নিক বিক্রিয়া করে ফেলে তখন আর সেপারেট করা যায় না। মিশ্রণের উপাদান তরলগুলি একটির মধ্যে অপরটির আংশিকভাবে মিশ্রণিত হলেও এই মানে যদি সম্পূর্ণভাবে মিশ্রণ হতে হবে, এমন নয় যে আংশিকভাবে যদি মিশ্রিত হয়ে থাকে তখনও কিন্তু আলাদা করা যায় না। আর কোলয়েডীয় মিশ্রণ অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু এই পদ্ধতির সাহায্যে আলাদা করা যায় না। কোলয়েডীয় মিশ্রণকে কখনোই আমরা আংশিক পাতন প্রক্রিয়ায় আলাদা করতে পারবো না। সম্পূর্ণ সমসত্ব মিশ্রণ থাকলেই আমরা একমাত্র আংশিক পাতন প্রক্রিয়ার সাহায্যে আলাদা করতে পারবো। ঠিক আছে, এবার সমস্যাটা হচ্ছে তাহলে জল আর তেলের মিশ্রণকে কি করে আলাদা করব? জল আর মধুর মিশ্রণকে কি করে আলাদা করব? এদের কিন্তু বয়লিং পয়েন্টের ডিফারেন্স দিয়ে আলাদা করা ওরকম ভাবে হয় না। এদের দেখো ঘনত্বের ডিফারেন্স রয়েছে। এরা হচ্ছে অমিশ্রণীয় তরল। কি বললাম? মিশ্রণীয় যারা তরল তাদেরকে আমরা আংশিক পাতন প্রক্রিয়া আলাদা করছি। তার মানে সম্পূর্ণ মিশ্রণীয় তরলকে, সম্পূর্ণ মিশ্রণীয় তরলকে আংশিক পাতনের সাহায্যে আলাদা করা যায়।
কিন্তু যদি অমিশ্রণীয় তরল হয়, যেরকম কি, আচ্ছা এখানে আমি তোমাদের ওই অ্যাজিওট্রপ মিশ্রণের পুরো ডেফিনেশনটা লিখে দিয়েছি, নোটস হিসাবে তোমরা পেয়ে যাবে বা তোমরা স্ক্রিনশট নিতে পারো যে অ্যাজিওট্রপ মিশ্রণ কাকে বলে। যেটা বললাম ইথাইল অ্যালকোহল আর জলের কন্ডিশনটা, যে ওই 78.4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই 95.6% ইথাইল অ্যালকোহল আর 4.4% জল একসাথে বাষ্পীভূত হয়ে যায়। এই কন্ডিশন, এই মিশ্রণটাকে আমরা অ্যাজিওট্রপ মিশ্রণ বা স্থির স্ফুটনাঙ্কি মিশ্রণ বলি। তার এটা এক্সাম্পল দিয়ে আমি সমস্ত কিছু নোটস হিসাবে লিখে দিয়েছি। কিন্তু কথা হচ্ছে যদি অমিশ্রণীয় তরল হয়, যেমন জল আর মধু, ঠিক আছে, জল ও মধু, ঠিক আছে, জল ও তেল, এদেরকে আমরা কি করে আলাদা করব? এরা কি, এরা হচ্ছে অমিশ্রণীয়, অমিশ্রণীয় ও ভিন্ন ঘনত্বের, ভিন্ন ঘনত্বের তরলের মিশ্রণ, তাই তো? মানে সম্পূর্ণভাবে কিন্তু জল আর তেলকে তুমি সম্পূর্ণভাবে কখনোই মিশাতে পারবে না তুমি। এরা কিন্তু ঘনত্ব আলাদা, এদেরকে তুমি কি করে আলাদা করবে? এদেরকে আলাদা করার জন্য আমাদের বিওজি ফানেল বা সেপারেটরি ফানেলের সাহায্য নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ এটা একদমই সহজ প্রসেস। কি করে আলাদা করব আমি একদম 1 সেকেন্ডে বলে দেবো। দেখো কি করবে। জল আর তেল তুমি যখনই মেশাবে বা ভিন্ন ঘনত্বের তুমি জল আর তেল, আমি ক্লোরোফর্ম, দেখো জল আর পারদের মিশ্রণকে আমি ধরছি। জল আর পারদ, জানো পারদ হচ্ছে ভারী, জল হচ্ছে হালকা। তো আমি বলছি জল আর তেল, এটা হচ্ছে সব থেকে ইজি। তো সবসময় তেলটা জলের ওপরে ভাসে, তাই তো? তো কিছুক্ষণ তুমি এরকম মিশিয়ে দিলে, একদম ঝাঁকিয়ে দিলে, তো ঝাঁকানোর ফলে কিছুক্ষণ পর্যন্ত এই ওই মিশ্রণটাকে, এই যে ফানেলটা দেখতে পাচ্ছ, এই ফানেলটার মধ্যে রেখে দিলে, ঠিক আছে? তো ফানেলটার মধ্যে রেখে দেওয়ার ফলে দেখতে পেলে যে অনেকক্ষণ ধরে সুন্দরভাবে একদম না নাড়িয়ে না চাড়িয়ে একদম সুন্দর অবস্থায় এভাবে রেখে দিলে দেখতে পাবে অনেকক্ষণ বাদে জলটা নিচের দিকে চলে গেছে, তেলটা জলের উপরে একদম ভাসছে, একদম সেপারেট হয়ে ভাসছে, কারণ জল আর তেল কখনো মেশে না। তো সেম ভাবে জল আর পারদ যদি আমি ধরি, তো যেটা বেশি ঘনত্ব যুক্ত, পারদ হচ্ছে বেশি ঘনত্ব যুক্ত, পারদ যেটা বেশি ঘনত্ব সেটা নিচে থাকবে, যেটা জল কম ঘনত্ব সেটা উপরে থাকবে। তো নিচে আমি ধরলাম, এখানে রয়েছে, সরি, এই নিচের দিকে পারদ চলে আসবে আর ওপরের দিকে জল চলে আসবে, ঠিক আছে? যেটা বেশি ঘনত্ব যুক্ত সেটা নিচের দিকে চলে আসে ফানেলের, যেটা কম ঘনত্ব সেটা উপরের দিকে ভাসতে থাকে। এবারে এটার সাথে দেখো একটা কর্ক যুক্ত রয়েছে, একটা ছিপি, দেখো একটা মানে কলের যেরকম কল খোলা যায়, কল খুললে জল পড়ে আসে পরে, ঠিক সেরকমই এখানেও কিন্তু একটা কর্কের মতো, ছিপির মতো জিনিস ঘোরানোর জায়গা আছে। অর্থাৎ এইটাকে যদি আমি ঘোরাই, তাহলে ওপর থেকে তরল ফোটা ফোটা হিস করে, মানে খুব কম, জলের মতো একদম ঝরঝর করে না, ওরকম ভাবে নয়, খুব কম ছিদ্রযুক্ত এরকম একটা পাইপ দেখো রাখা আছে। এই পাইপের মধ্যে ফোটা ফোটা করে কিন্তু ওই ওপরের তরলটা নিচে এই গ্রাহক পাত্রে পড়তে পারে। এবার কি করব, প্রথমে জল আর পারদকে ধরো তোমাকে মিশিয়ে কেউ দিয়ে দিয়েছে এরকম, আমি তখন ওই মিশ্রণটাকে বিওজি, এটাকে বলা হয় বিওজি ফানেল, বিওজি ফানেলটার মধ্যে এরকম ঢেলে দেবো, একদম সুন্দর করে স্ট্যান্ড দিয়ে এটাকে একদম না নাড়িয়ে রেখে দেবো অনেকক্ষণ। দেখতে পাবো যেটা বেশি ঘনত্ব বা পারদ নিচের দিকে চলে এসছে, যেটা কম ঘনত্ব অর্থাৎ জল সেটা ওপর দিকে সেপারেট হয়ে রয়েছে। তো এবার আমি কি করবো, আস্তে করে এই ছিপিটাকে খুলে দেবো, মানে এই যে পাইপ, মানে এই যেটাকে বলা হয়, কি বলে ওটাকে, ইয়েটাকে মানে খুলে দিতে হবে, এই ইয়ে কি বলে এটাকে, ছাতার মাথা ভুলেও গেছি, নামটাই মনে পড়ছে না, যাই হোক এই চাবিটাকে, হ্যাঁ কিটাকে খুলে দিতে হবে। দেখবো যে ওপর থেকে যেটা বেশি ঘনত্বের তরল সেটা যেহেতু নিচের দিকে রয়েছে, সেখান থেকে এরকম ফোটা ফোটা করে আস্তে আস্তে এই গ্রাহক পাত্রে পড়তে থাকবে। এবং এরকম আমি, তার মানে আমি কি হচ্ছে, আস্তে আস্তে পারদটা নিচের দিকে পড়ছে, ফলে নামছে 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 নামছে। এবং আমাদের খুব মানে সচেতন থাকতে হবে, যেই না লাস্ট বিন্দুটা নিচে পড়বে সাথে সাথে আমাকে চাবিটা আটকে দিতে হবে। তার মানে কি হলো, সম্পূর্ণ পারদটা এদিকে আলাদা হয়ে গেল আর ওই বিওজি ফানেলের মধ্যে জলটা উপরে থেকে গেল। এবং সেটা কিন্তু খুব সচেতন অবস্থায় করতে হবে, কারণ যাতে 1-2 ফোঁটা উপরের জলটা যাতে নিচের দিকে না পড়ে, সেটা খুবই সচেতন অবস্থায় করতে হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা সেপারেট করতে পারি দুটো ভিন্ন ঘনত্বের তরলকে, আলাদা করা যায়, যারা একে অপরের সাথে কখনোই মিশবে না। যদি মিশে যায় তাহলে তাদেরকে আমরা কখনোই এই বিওজি ফানেলের সাহায্যে কোনোদিনও আলাদা করতে পারবো না। তো এই হচ্ছে তোমাদের বিওজি ফানেলের নীতি, হ্যানা টানা সমস্ত দেখো লেখাই আছে। ভিন্ন ঘনত্ব বিশিষ্ট পরস্পরের সাথে মেশে না এমন দুটি তরলকে
কিন্তু স্থিরভাবে রেখে দিলে কিছুক্ষণের মধ্যে তরল দুটি আলাদা হয়ে যায়, আলাদা আলাদা স্তর স্তর তৈরি করে। স্বাভাবিকভাবে ভারী অর্থাৎ বেশি ঘনত্বের তরলটি নিচে থাকে, আর হালকা বা কম ঘনত্বের তরলটি ওপরে থাকে, এবং বিওজি ফানেলের সাহায্যে আমরা সেটাকে কিন্তু পৃথক করতে পারি। বাস এই প্রসেস যদি আমরা ইউজ করি তাহলে আমরা কিন্তু বেশ কিছু ব্যবহারিক প্রয়োগ আমি দেখতে পাচ্ছি। ওইটা বোধহয় ব্যবহারিক প্রয়োগটা, সরি, তো এখানে ব্যবহারিক প্রয়োগের মধ্যে লিখেই দিয়েছিলাম, দেখো জল আর পারদে দিয়ে পেট্রোল আর জলের মিশ্রণ, ক্লোরোফর্ম আর জলের মিশ্রণ, এগুলোকে প্রত্যেকটাকেই কিন্তু আমরা কি করছি, সেপারেট করতে পারছি। তাও একটুখানি জল খেয়ে নিই, আমার প্রচন্ড জল তেষ্টা পেয়ে গেছে। তো আশা করি বোঝা গেছে বিওজি প্যানেলের সাহায্যে আমরা কি করে আলাদা করব। আমাদের কিন্তু শুধুমাত্র এই 3টে প্রসেসের সিলেবাসে রয়েছে, আর আমাদের সিলেবাসে নেই ক্রোম্যাটোগ্রাফি থেকে শুরু করে ঊর্ধ্বপাতন, এগুলো আমাদের সিলেবাসে নেই। তো এগুলোই আমরা শুধুমাত্র পড়বো, আর বাকিগুলোকে আমরা পড়বো না। তো ব্যাস এক কথাই তোমাদের পুরোটা হচ্ছে এই চ্যাপ্টারটা এতই সহজ, এতই মানে ছোট 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 কোশ্চেন আসে। মেন কোশ্চেন আসে হচ্ছে এই পেট্রোলিয়ামের চার্টটা থেকে, ওখান থেকে কিছু কোশ্চেন আসে। তারপরে আংশিক পাতন, পাতন, এগুলোর ডায়াগ্রাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে আমি যে ডায়াগ্রাম দেখিয়েছি না, আচ্ছা এখানে আমি পাতন আর আংশিক পাতনের তোমার ডিফারেন্সও করে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর যে ডায়াগ্রামটা, আংশিক পাতনের ডায়াগ্রাম, এই যে এই ডায়াগ্রামটা কিন্তু তোমাদের আঁকতে দেয়, কারণ তোমাদের এরকম 3 মার্কসের কোশ্চেন আসে যে আংশিক পাতন পদ্ধতিটা ব্যাখ্যা করো, বা এরকম ভাবে বলবে যে জল আর তোমার অ্যালকোহলের মিশ্রণকে তুমি কিভাবে আলাদা করবে, বা অ্যাসিটোন আর অ্যালকোহলের মিশ্রণকে তুমি কিভাবে আলাদা করবে, সেগুলোকে তোমরা ডায়াগ্রাম ধরে, যদি 3 নম্বরের কোশ্চেন আছে তখন তোমাকে নীতি লিখতে হবে, তখন তোমাকে ডায়াগ্রাম ড্র করতে হবে, প্রসেস পদ্ধতিটা লিখতে হবে। তো এগুলো পুরোটা যদি তুমি করে আসো তাহলে কিন্তু তোমরা একদম ফুল মার্কস পাবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের পাতনের ডায়াগ্রামটা, ওই যে পুরো ডায়াগ্রামটাও ইম্পর্টেন্ট, হাতে একে একে প্র্যাকটিস করবে। একই সাথে সাথে তোমাদের কিন্তু এই আংশিক পাতনের ডায়াগ্রাম কোনো কোনো বইতে দেখবে এখানে গোল 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 বলস দেওয়া রয়েছে, সেটাও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। আর আংশিক পাতনের সাহায্যে আমরা কোন কোন পদার্থকে সেপারেট করতে পারি, অর্থাৎ এই যে ব্যবহারিক প্রয়োগটা, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আংশিক পাতনের সাহায্যে কিন্তু আমরা পেট্রোলিয়াম পরিশোধন করতে পারি, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, যে পেট্রোলিয়ামের পরিশোধনের জন্য কিন্তু আংশিক পাতনের গুরুত্ব অপরিসীম। পেট্রোলিয়ামকে আমরা এই আংশিক পাতনের সাহায্যেই সেপারেট করতে পারি, এবং বিভিন্ন রকমের এই যে এতগুলো পদার্থ আমরা আংশিক পাতনের পদ্ধতির সাহায্যে পেয়ে থাকছি, ঠিক আছে। তো বাস, আর কোনটার কি সীমাবদ্ধতা সেটাও খুব ইম্পর্টেন্ট, যে কেন আমরা পাতনের সীমাবদ্ধতা কি রয়েছে, আংশিক পাতনের সীমাবদ্ধতা কি রয়েছে, এই রকম টাইপের। আর পাতন প্রক্রিয়ার সাহায্যে কিভাবে আমরা তোমার কোন কোন দুটো কিরকম টাইপের দুটো তরলকে আমরা আলাদা করতে পারি, অ্যাবাভ 30 ডিগ্রি যাদের বয়লিং পয়েন্টের ডিফারেন্স রয়েছে। তো এইগুলো সমস্ত কিছুই রয়েছে এই চ্যাপ্টারে। খুব ছোট 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 কোশ্চেন আসে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, একদম সহজ চ্যাপ্টার, আশা করি একদম ইউহি হয়ে যাবে। তো বাস এ কটাই তোমাদের চ্যাপ্টারে ছিল, বেসিক কনসেপ্ট এটাই। তো আশা করি কোনো অসুবিধা হবে না। তো চলো আজকের জন্য এটুকুই। আবার নেক্সট ক্লাসে আমি তাপ নিয়ে চলে আসব। তাপ নিয়ে অনেক ডিমান্ড দেখলাম, অনেক কমেন্ট আছে, তাপ করান তাপ করান। তো এর নেক্সট ক্লাসটা আমরা তাপের লেকচার দেব। তো চলো আজকে এটুকুই, টাটা, আর থ্যাংক ইউ, আর ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা।